আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? অনেকদিন পর সবার সাথে লাইভে আজকে দেখা। তো এটা আমাদের হচ্ছে ফিজিক্স ফার্স্ট ট্র্যাকের একদম প্রথম বিল্ড আপ ক্লাস বা ওয়ার্ম আপ ক্লাস, যে যেটা ইচ্ছাই বলতে পারো। তো তোমাদের এতদিন সবার কাছে আমি শুনতাম যে ভাইয়া ফিজিক্সে এই প্রবলেম, বা অনেকে যারা 26 ব্যাচের যারা আছো ওরা বলতেছে যে ফাইনাল ইয়ারে অনেক বড় সড়ো একটা ধাক্কা খাইছি, ঠিক আছে। তো আবার তারপরে আমাদের 25 ব্যাচ যারা স্পেশালি যারা আছো, তো ওদের হচ্ছে একদম সামনে, মানে আমাদের যে 25 ব্যাচ আছে 25 ব্যাচের একদম আর হয়তো এক মাসেরও কম সময়। আজকে হচ্ছে 26 তারিখ, আগামী 26 তারিখে এমন সময় হয়তো তোমাদের পরীক্ষা এক্সাম বা যেটাই হোক শুরু হয়ে যাচ্ছে। তো হাতে আর বেশি সময় নাই। তারপরে দেখা যায় অনেকে বলতেছে ভাইয়া ফিজিক্স এই প্রবলেম, বা আমি যেটা শুনতে পারছি যে অনেকের করি কিন্তু ভুল হয়, তারপরে আমার বেসিক ক্লিয়ার না, মানে বেসিক ক্লিয়ার না বলার তো এখন সুযোগ নাই, তারপরে অনেকে কিন্তু বলি। আচ্ছা, আরও কি আছে যে আমার করতেছি কিন্তু ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে, মানে তোমার কনফিডেন্স নাই। তো এই টাইপের যাদের বিভিন্ন রকম সমস্যা, এই সমস্যাগুলা খুব অল্প সময়ে জাস্ট ইন 1 উইকের ভিতরে শেষ করার জন্য আমাদের ফিজিক্স ফার্স্ট ট্র্যাক প্রোগ্রামটা চালু করা হয়েছে, বোঝা গেছে? তো ভাইয়ারা যারা যারা আছো একটু কাইন্ডলি তোমরা একটু সাড়া দিবা আমাকে যে তোমরা কারা কারা আছো, একটু ভাইয়াকে একটু জানাও। অনেকেই আছে দেখতেছি, সাইফ ভাই আছে, তারপরে হচ্ছে আশা খাতুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আশরাফুল ইসলাম শুভ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা আশরাফুল ইসলাম শুভ, তোমাদের সবার ফিজিক্সের কি অবস্থা ভাইয়া? মাইক অফ। হ্যাঁ, মাইক ঠিক করে দেওয়া হয়েছে। আচ্ছা, আশা খাতুন বলতেছে 26 বেচ। হ্যাঁ ভাইয়া, 26 বেচ 25 বেচ বলো, যদি উত্তেজিত 27 থাকো তাতেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, কারণ আজকের ক্লাসটা যেটা হবে, আজকেরটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। মানে তুমি ফিজিক্স পড়তেছো, আজকের ক্লাসটা সবার জন্য। তুমি 27 বলো, 26 বলো, 25 বলো, কেউ যদি 24 বেচের সেকেন্ড টাইমার থাকো তার জন্য আজকের লাইভটা। কেন আজকের লাইভটা? তার জন্য ফিজিক্স পড়তে যেই জিনিসগুলো লাগে, বা আমরা আমাদের ফিজিক্স পড়তে যেই জিনিসগুলো মিস করি, এই যে আমরা সবসময় বলি যে আমাদের বেসিক ভালো না, বা একজন স্যারের কাছে যাই বা যে কারো কাছে যাই বলতেছে যে তোমার বেসিক ভালো না, বাট বেসিকটা আলটিমেটলি কি এটা কিন্তু বলে না। হ্যাঁ, তো এই জিনিসটা আজকে আমরা একটু আলোচনা করব, সবার ক্লিয়ার করে ট্রাই করব। তো কারা কারা আছো ভাইয়াকে একটু তাড়াতাড়ি জানাই দাও। ভাইয়ারা এসে, ভাইয়া এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। কারা কারা আছো একটু তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। আর হ্যাঁ, ভালো কথা, সব কিছু ক্লিয়ার আছে কিনা। তারপরে হচ্ছে মাইকের সাউন্ড একটু আগে বললো যে কি হচ্ছে, যে মাইক অফ নাকি ছিল। যাই হোক, আজকের লাইভে কি পড়াবেন ভাইয়া গেস করো তো। হ্যাঁ আচ্ছা, আজকের লাইভে কি পড়াবো বুঝতেই পারতেছো, বেসিক যেহেতু পড়াবো। হ্যাঁ, প্রথমে ঠিক করছিলাম যে সব সূত্র পড়াবো, তারপরে ভাবছি যে না, আরেকটু কিছু ইউনিক পড়ানোর দরকার, সো ট্রাই করবো ইউনিক কিছু পড়ানোর জন্য। তো বলো তোমরা রেডি কিনা, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা তাহলে শুরু করি। ভাইয়া রেডি, আশরাফুল বলতেছে রেডি, তোমাদের সাইফ ভাইয়া রেডি। সাইফ ভাইয়ার কিন্তু আবার লাইভ আছে প্রাইভেট গ্রুপে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যে চ্যাপ্টারটা আসে আমরা যেটা স্কিপ করি, এবং এই চ্যাপ্টারটা স্কিপ করার কারণে আমাদের অনেক প্রবলেম হয়। এটা আমরা কি করি, আমরা হচ্ছে ভৌত জগৎ, মানে আমাদের ভৌত জগৎ ও পরিমাপ, এই চ্যাপ্টারটা আমরা অনেকেই কিন্তু স্কিপ করি, তাই না? তো এটা স্কিপ করার কারণে কিছু কিছু প্রবলেম কিন্তু হয়। আমার প্রতি চ্যাপ্টারে যাওয়ার পর তোমাদেরকে প্রতি একবার কি বলা লাগে যে ভাইয়া এটার একক এত, ওইটার একক এত, ওইটার মাত্রা এত, ওইটার মাত্রা এভাবে বের করে। সো এই জিনিসগুলো তোমার প্রথমে ক্লিয়ার রাখতে হবে। তুমি ফিজিক্স পড়তেছো, তোমার যে কোনো একটা টপিকসের ওইটার একক কি, ওই মানে রাশিটাকে কি দ্বারা প্রকাশ করে, এটা কি আসলে যৌগিক রাশি না মৌলিক রাশি, মাত্রা কি, এই জিনিসগুলো তোমার ক্লিয়ার থাকা লাগবে। বা আমি মাত্রা জানি না, আমি তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমি যদি তোমাকে বলি এখন যে হাসলাম কেন, আমার আপু বলতেছে রেডি। যেটাই হোক, তো যেটা বলতেছি যে এই যে মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ভাই মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কি, ধরো তোমার কোনো কারণে মনে নাই, তখন তুমি কি করবা, নির্ণয় তো করতে হবে। বা তুমি পরীক্ষার হলে সব পারো, তুমি সবই পারতেছো, তুমি একটা পারতেছো না। সো একটা যখন তুমি পারবা না তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে যেই কাজটা করতে হবে, তোমাকে একটু জিনিসটা আসলে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আমরা আগে দেখি এটা পারতে হলে তোমাকে আগে বুঝতে হবে মৌলিক রাশিগুলা কি কি। মৌলিক রাশিগুলা হচ্ছে, এক নম্বরে আসো হচ্ছে আমার কি থাকে, ভর হচ্ছে মৌলিক রাশি। সরণ বলে না, এটাকে আসলে বলা হয় দৈর্ঘ্য হিসাবে, এটা হচ্ছে মৌলিক রাশি। তারপরে হচ্ছে সময়, ঠিক আছে, তারপরে হচ্ছে
সময়, তারপরে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহর পরে হচ্ছে আর কি আছে, তাপমাত্রা। আচ্ছা, তাপমাত্রা মৌলিক রাশি, তাপ কি রাশি কেউ বলতে পারবা? তাপ কি মৌলিক রাশি না যৌগিক রাশি? তাপমাত্রা কিন্তু মৌলিক রাশি, আমি বলছি, এখন তোমাদেরকে বলতে হবে তাপ কি রাশি। রেডি রেডি ভাইয়া, আজকে কোন চ্যাপ্টার পড়াবেন? আচ্ছা, আশা খাতুন বলছে আজকে কোন চ্যাপ্টার পড়াবো? আজকে সব চ্যাপ্টারের ওই টপিকসগুলো পড়াবো যেগুলো মিস করার কারণে তোমরা পরীক্ষার রেজাল্ট খারাপ করো। তোমরা কোথায় কোথায় আসলে জিনিসগুলো মিস করো ওগুলাই দেখাই দিব। আজকে ওভারঅল ফার্স্ট, মানে আমি ট্রাই করবো একদম সেকেন্ড পেপার পর্যন্ত, জানি না আমি সময় পাবো কিনা, কিন্তু আজকে যেই কাজটা করবো, আজকে হচ্ছে সবগুলা চ্যাপ্টারের, যেমন ভৌত জগত পরিমাপ, এখানে কিন্তু সূত্র টুত্র আছে, অনেক কিছু আছে, এটা আমি আমার ফার্স্ট ট্র্যাকে শেষ করব। তোমাদেরকে তিনটা যে স্কেল, যা স্লাইড ক্যালিপার্স, তারপর হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল, আরেকটা হচ্ছে কি স্পেরোমিটার, এই তিনটা আসলে মেজার করে কিভাবে, তো মেজার করে কিভাবে এটা তোমাকে হাতে কলমে ধরাই দিতে পারবো না, বাট আলটিমেটলি আমি থিমটা তোমাকে বুঝাই দিব, যাতে তুমি অ্যাটলিস্ট বুঝো বা এটার থেকে ম্যাথ আসলে করতে পারো। বুঝা গেছে? আচ্ছা, আজকে যে জিনিসগুলো করাবো একটু দেখো। এই যে তোমাকে প্রশ্ন করছি যে তাপমাত্রা যদি মৌলিক রাশি হয়, তাপ কি মৌলিক রাশি না যৌগিক রাশি? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, দেখি কে আনসার করতে পারো, আনসার করো। আশরাফুল বলতেছে ভাইয়া আর টিএন মানে কি, আমি আসলে বুঝি নাই। ঠিক আছে, আচ্ছা যেটাই হোক, তাপমাত্রা আছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশিগুলো আমরা জানলাম, এখন আমরা জানি যে এই মৌলিক রাশিগুলোকে আসলে কি দ্বারা প্রকাশ করা হয়, মৌলিক রাশিগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা এখন একটু দেখি। প্রথম কথা আসো ভর, ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভরকে হচ্ছে এম বা মাস বলা হয়। ঠিক আছে, এম দ্বারা প্রকাশ করা হয়। কেন? কারণ এটা হচ্ছে মাস থেকে আসতেছে। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বারে আসা হচ্ছে দৈর্ঘ্য, এটাকে হচ্ছে আমরা সবাই জানি, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয় বা লেন্থ হিসাবে আসলে ধরা হয়। আসলে সবগুলো আগে রিকোয়ার দিয়ে নিই। ওকে, তাহলে এটা হচ্ছে লেন্থ বা এল দ্বারা প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে সময়, সময়কে টাইম বা টি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আসতেছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা আসলে ফ্লো বা এটা আসলে অ্যাম্পিয়ার আই কেন ইউজ করে, এটা আসলে এখন তোমাদের জানার দরকার নাই, যেটা দরকার নাই এটা আমি শুধু শুধু বলবো না, অতিরিক্ত কিছু নিয়ে লাভ নাই। তাপমাত্রা, তাপমাত্রাকে আসলে টি টেম্পারেচার থেকে আসে। টেম্পারেচার থেকে আসতেছে। ঠিক আছে, বুঝা গেছে? ভর কি ধ্রুব নাকি পরিবর্তনশীল, কি বলে তোমার ধারণা? আচ্ছা হ্যাঁ, তোমরা জানাও তো ভর আসলে কি, ভরটা আসলে কি? আচ্ছা, আরেকটা মনে হয় মিস গেছে, দীপন তীব্রতা। দীপন তীব্রতা এটাকে বলা হয় ক্যান্ডেলা, এটাকে ক্যান্ডেলা দ্বারা বলা হয়। ঠিক আছে, শরীফা জাহান মিম বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শরীফা জাহান মিম, খুব ভালো সময় আসছো, কেউ তেমন বেশি কিছু মিস করো নাই, তেমন বেশি দূরে আমি যাই নাই। আসো, তাইলে কি দ্বারা প্রকাশ করে এটা আমরা সবাই জানতে পারছি। ঠিক আছে, আচ্ছা এই জিনিসগুলো এখন মনে হবে যে কেন এটা আসলে এই টাইমে পড়াইতেছে, এটা তো এই টাইমে দরকার নাই, কিন্তু এই তুমি জানো না যে এই জিনিসগুলো আসলে এই টাইমে অনেক বেশি দরকার তোমার বেসিক বিল্ড আপ করার জন্য বা পরীক্ষায় তুমি ভালো একটা রেজাল্ট করার জন্য দরকার। তোমরা বলো না প্রশ্ন ঘুরায় দেয়, প্রশ্ন আসলে ঘুরায় না, প্রশ্ন তোমার বেসিক থেকে করে যেটা আসলে তুমি ধরতে পারো না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কোনটার এককগুলা কি কি, তাইলে আমি এখন লিখে ফেলি যে কোনটার একক আসলে কি কি। তাহলে এইটার একটা একক লিখবো, এইটারও একক আছে, প্রতিটার একক জানতে হবে আমাদেরকে। এটা কারেন্ট ফ্লো, এটা ইংলিশে কারেন্ট ফ্লো বলে, বাট আই সম্ভবত গ্রিক কোনো ওয়ার্ড থেকে আসছে। আচ্ছা, সেকেন্ডে আসে হচ্ছে এগুলার একক, এটার একক হচ্ছে কেজি। এসআই ইউনিট বলতেছি, একক বলতে এসআই একক বোঝাচ্ছি ইউনিট। তারপরে লেন্থের জন্য ইউজ করি হচ্ছে আমরা মিটার বা এম, এম লিখি শুধু। তারপরে টাইমের জন্য ইউজ করি হচ্ছে আমরা সেকেন্ড, এস। তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহকে প্রকাশ করি আমরা অ্যাম্পিয়ার দ্বারা, এগুলার একক হচ্ছে। তারপরে আর কি রয়েছে, টেম্পারেচার, টেম্পারেচারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, তাপমাত্রা, তাপমাত্রার জন্য টি ইউজ করি। তারপরে সরি, এটা কেলভিন, টি তো হচ্ছে টেম্পারেচার, একক হচ্ছে কেলভিন। আর লাস্টে এটা আসে, এটাকে জে দ্বারা প্রকাশ করা হয়, শেষ। তারপরে আর কি আছে, তারপরে থাকে ফিজিক্সের বেসিক আজ নলেজ আছে। ঠিক আছে,
আচ্ছা, হ্যাঁ ভালো কথা, অনেকে দেখতেছো অনেকে মেনশন করতেছো, তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দাও যে খুব ফিজিক্সের একটা ভালো ক্লাস চলতেছে, এটা আইভি হবে, ঠিক আছে, এটা আইভি হবে। আর ক্যান্ডেলাটা আসলে এখানে হয়। ওকে, আচ্ছা, আরেকটা ছিল পদার্থের পরিমাণটা আসলে আমরা খুব একটা বেশি ফিজিক্সে ইউজ করি না, এটা কেমিস্ট্রিতে বেশি ইউজ করা হয়, এটার জন্য মোল ইউজ করি এবং এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, অতটুকু আমরা হ্যানতেন অনেক কিছুই জানি। এবার যে জিনিসটা তোমার জন্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি যে এদের মাত্রা, এই মাত্রা জানার পর তুমি দেখবা তোমার আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখন আমরা মাত্রাগুলো একবার একটু জানি, সবগুলার মাত্রা আলটিমেটলি তোমার মুখস্থ রাখা লাগবেও না, আমি তোমাকে ইম্পর্টেন্ট গুলা বলবো, তোমার যদি মনে হয় এই 6টা তোমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে মনে রাখতে, সমস্যা নাই, লাস্ট মোমেন্টে তোমরা আসো, তোমরা যেই কাজটা সীমা আক্তার জানাইছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সীমা আক্তার, কি অবস্থা? আমি আসলে দুঃখিত যে তুমি কোন বেচ এটা আমি জানি না, 26 না 25, তো তুমি কোন বেচ এটা জানাই দাও। আর নাম্বার 2, ফিজিক্সের কি অবস্থা তোমাদের, তোমরা পড়ালেখা কতটুকু করছো, প্রিপারেশন কেমন, কি ডিফিকাল্টিজ ফেস করতেছো, এই জিনিসগুলো একটু জানা। আচ্ছা, প্রথমে আসি ভরের মাত্রা কি, ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়, মাত্রার জন্য এম। আর শুনো, মাত্রা প্রকাশ করতে গেলে সবসময় থার্ড ব্র্যাকেট দিতে হয়, ঠিক আছে, এখন আমি দিব না। তারপরে দৈর্ঘ্য হচ্ছে স্মরণ, এটার জন্য ইউজ করা হয় এল। তারপরে হচ্ছে সময়ের জন্য ইউজ করা হয় হচ্ছে টি, ঠিক আছে। তড়িৎ প্রবাহ আর তাপমাত্রা, তারপরে হচ্ছে আমার তাপমাত্রার জন্য লাগে থিটা, দীপন তীব্রতা, এই 3টা লাগে না, এই 3টা আমি প্রথমে বলতেছি। কেন এই 3টা প্রথমে বলতেছি, বাকি 3টাও বলবো, বাকিগুলোও বলবো, কিন্তু প্রথমে হচ্ছে তোমার এই 3টা জরুরি। কেন জরুরি বলো তো, কারণ আমাদের সব জায়গায় এই 3টাই সবচেয়ে বেশি লাগে। আসসালামু আলাইকুম স্যার, ডান, আচ্ছা ডান বলতে কি বুঝাইছো বুঝি নাই, অনেক দিন পর। ওকে, মাইশা বিনতে মুনিয়া, হ্যালো ভাইয়া, অনেক দিন পর দেখা। হ্যাঁ, অনেক দিন পর লাইভে আসছিস, অনেক দিন পর যেহেতু আসছি, ট্রাই করবো একটু থাকার জন্য এবং বোঝার জন্য আর বেশি বেশি রেসপন্স করার জন্য, ঠিক আছে। তো তোমাদের রেসপন্স কেমন? মোটামুটি মাঝে মধ্যে হয় কি যে এখানে আসলে ফোনে বোঝা যায় না। আচ্ছা, ঐশী, ওকে। সীমা আক্তার, এইচএসসি 25 মানে তো তুমি একদম মনে হয় ফাইনাল মোমেন্টে আছো, তাই না? তো ফাইনাল মোমেন্টে যদি থাকো তখন কি করতে হবে, তখন তো একটু বেশি বেশি ফোকাস করতে হবে। তো এখনো যদি ফিজিক্সে প্রবলেম থাকে আজকের ক্লাসটা করো, আজকের ক্লাসের ডিউরেশন খুব একটা বেশি হবে না, বুঝতে পারছো, আজকের ক্লাসের ডিউরেশন খুব একটা বেশি হবে না, কিন্তু অনেক ইফেক্টিভ হবে। হ্যাঁ, সো এই জিনিসগুলোর জন্য প্রথমেই 3টা রাখি নাকি, এগুলাও কিন্তু লাগে, এটাতে সম্ভবত এটাতে আই আসে, এটাতে থিটা আসে, ক্যান্ডেলার জন্য জে আসে। হ্যাঁ, এটা লিখবো, আচ্ছা এটা এখন লাগ, এটা তোমাদের মাথা খারাপ করবো না, এইটা বাদ, তোমাদের ক্যান্ডেলার এটা লাগবেও না। কেলভিনের জন্য এটার জন্য আমার লাগতেছে, এটার জন্য থিটা লাগে, বা থিটা না, সাইনটা আসলে এরকম, এটা এক্স্যাক্টলি সাইনটা হচ্ছে এরকম, এটার জন্য হচ্ছে জে এর প্রয়োজন হয়, আর এটার জন্য অ্যাম্পিয়ারেরটা আই থাকে, এটার জন্য আই থাকে, ঠিক আছে। এখন তোমাদেরকে একটা প্রশ্ন করছিলাম যে তাপমাত্রা যদি হয় তাহলে তাপের এককটা কি হবে, তাপের একক কি হইতেছে, বা তুমি মনে করো তাপের মাত্রা যদি নির্ণয় করতে চাও তাহলে কিভাবে করব, কিভাবে। ঐশী, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি, তোমাদের এঙ্গেজমেন্ট দেখার পর তো আরো বেশি ভালো আছি। তো ঐশী হচ্ছে এসএসসি 26, ঠিক আছে। তো 26 বেস, যেহেতু 26 বেসে, যে পিছের থেকে স্টুডিওতে তোমাদের সাইফ ভাই, সিএম ভাই আছে, ওনারা খুব বেশি হাসাহাসি করতেছে, আমি এক্স্যাক্টলি জানি না ওনারা কেন হাসতেছে, যেটাই হোক। ওকে, তো আসো, এই যেটা পড়াইছি এটার ইম্পর্টেন্সটা এখন একটু দেখাই দিই, পেজটা আবার কপি করাই থাক। এখন আসো, এই যে এতটুকু আগে বাদ দেই। এখন দেখো, আমি তোমাকে প্রশ্ন করছি যে তাপ, আমি তোমাকে বলছি যে তোমাকে এখন বলতে হবে কিসের জন্য, তাপের জন্য বলতে হবে যে তাপের এককটা কি, অনেক সমস্যা করতেছে। তাপ, প্রথম কথা হচ্ছে তাপ জিনিসটা কি, তাপ হচ্ছে একটা শক্তির একটা রূপ, তাহলে আমি বুঝতে পারতেছি যে তাপটা হচ্ছে কি শক্তি। শক্তি তুমি কিভাবে পাও, শক্তির একক কি জানো? হ্যাঁ ভাইয়া, শক্তির একক জানি, শক্তির এককটা হচ্ছে জুল, শক্তির এককটা হচ্ছে জুল, শুধু যে দ্বারা লিখি, এত বড় লিখতে পারবো না এখন,
শুধু জে দ্বারা লিখি। শক্তি কিভাবে পাও বা কিসের থেকে আসলে মানে শক্তিটা ট্রান্সফার হলে কি হয়, কাজ হয়। তাহলে তুমি মানে শক্তিকে আমি সবসময় কাজে রূপান্তর করি কেন, কারণ এটা তোমাদের জন্য মানে রিলেট করাটা ইজি হবে। কাজ যেটা ডব্লিউ, ডব্লিউ সমান কি জানি আমরা, ডব্লিউ সমান জানি এফ ইন্টু এস, তাই না, কাজ। আচ্ছা এবার যদি এফ এস জানি, এফ মানে হচ্ছে বল আর এস মানে হচ্ছে সরণ, তাহলে বল মানে কি, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এফ মানে হচ্ছে এম ইন্টু এ আর ওদিকে এস, এস এর জায়গায় থাক। আচ্ছা এবার এ নিয়ে কাজ করি। এ মানে কি ত্বরণ, ত্বরণ মানে কি সময় ডিভাইডেড বাই সরি সরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার, মানে উপরে এম এস থাক, উপরে এম এর জায়গায় এম থাক, একটা এস ডিভাইডেড বাই টি স্কয়ার। এই এসটা এটা বসাইছি এখানে, অর্থাৎ এর জন্য এস বাই টি স্কয়ার লিখছি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যে জিনিসটা আসতেছে উপরে আসতেছে এম এস স্কয়ার বাই টি স্কয়ার। এস দ্বারা বুঝাচ্ছি সরণ, টি দ্বারা সময়, এম দ্বারা ভর বুঝাচ্ছি। তাইলে এখন তুমি এটা থেকে কিন্তু ইজিলি এটা আর কি নির্ণয় করতে পারবা, তুমি এটার মাত্রা নির্ণয় করতে পারবা। কিভাবে মাত্রা নির্ণয় করতে পারবা, এম এর জন্য শুধুমাত্র এম লিখো, ঠিক আছে। সো এটার আরেকটা লাইন আসলে দরকার, এম এস স্কয়ার টি ইনভার্স 2। তাহলে এম হচ্ছে তুমি কিসের জন্য লিখছো, ভরের জন্য লিখছো, ভরের জন্য আমরা এম লিখি যে লিখা আছে। তারপরে হচ্ছে এস হচ্ছে সরণ, সরণের জন্য কি লিখো, এস হচ্ছে সরণ, সরণের জন্য আমরা কি লিখি, আমরা লিখি হচ্ছে এল। তাহলে এল স্কয়ার, টি মানে হচ্ছে সময়, সময় তাহলে টি ইনভার্স 2, শেষ। তাহলে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে তাপের মাত্রা কি, এই যে তাপের মাত্রা আমি নির্ণয় করে ফেলছি, এম এল স্কয়ার টি ইনভার্স 2। তো ভালো কথা, কেউ যদি শক্তি বা কাজের মাত্রা জানো, কেউ যদি শক্তি বা কাজের মাত্রা জানো, তাহলে তুমি ইজিলি বলতে পারবে যে তাপ হচ্ছে ওয়ান কাইন্ড অফ এটা এনার্জি বা শক্তি, তাহলে আমি ইজিলি লিখে ফেলতে পারতেছি। কিন্তু কেউ যদি না জানো, তাহলে তোমার এই যে তুমি যদি মানে স্টেপ বাই স্টেপ করো তারপরেও কিন্তু হচ্ছে। আচ্ছা জান্নাতুল ফেরদৌস আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ। আরোহী অদ্রি ভাইয়া আমি এইচএসসি 26, যারা এইচএসসি, তারপরে জান্নাতুল ফেরদৌস, আচ্ছা অনেকেই দেখতেছি নতুন, মানে আমার লাইভে নতুন আর কি, ঠিক আছে, তোমরা মানে নতুন না। রেদওয়ান আহমেদ শিশির, আচ্ছা কি অবস্থা ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তারপরে জান্নাতুল ফেরদৌস বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আরোহী অদ্রি ভাই আমি 26, যারা 26 পেয়েছে ওদের জন্য তো আরও জরুরি, কারণ দেখো এই মুহূর্তে ক্লাসটা করার মতো তোমার কাছে টাইম আছে। যাদের এই মুহূর্তে ফাইনাল এক্সাম শেষ, হয়তো কারো কারো ফাইনাল এক্সাম ঈদের পরে হবে, তো সে মানে ওর জন্য তো ইম্পর্টেন্ট, যেহেতু ফাইনাল এক্সাম সামনে আছে। আর একদম ফার্স্ট চ্যাপ্টার মানে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার পড়াচ্ছি, এটা কিন্তু একদম সম্পূর্ণ মানে তোমার এই চ্যাপ্টারের বেসিক তোমার একদম সেকেন্ড পেপারের একদম লাস্ট চ্যাপ্টার পর্যন্ত তোমার লাগবে, ঠিক আছে। এই একটা চ্যাপ্টার বাকি, টোটাল চ্যাপ্টার কয়টা আছে এসএসসি 26-এর জন্য, টোটাল চ্যাপ্টার 21টা, কিন্তু তোমার এই এক চ্যাপ্টারের বেসিক বাকি 20টা চ্যাপ্টারে লাগবে, সো বি কেয়ারফুল, ঠিক আছে। এর আগেও ছিলাম ভাইয়া, হ্যাঁ জান্নাতুল ফেরদৌসকে বলি নাই, আমি আসলে কাকে বলছি, আরোহী অদ্রি আমার ক্লাসে নতুন, আমি ওইটা বলছি। তোমরা আবার তোমাদেরকে মানে নতুন বলে রাগ করো দেখতেছি, আচ্ছা যাই হোক আর বলবো না। আচ্ছা এই চ্যাপ্টারে আমাদের আর কি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে আমাদের আর যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমাদের এখানে 3টা মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। সো এই 3টা মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো আছে এগুলো দ্বারা আসলে কীভাবে পরিমাপ করা হয় না হয়, এটা হচ্ছে আমরা ফার্স্ট ট্র্যাকে ফিজিক্স ফার্স্ট ট্র্যাক আমাদের ইনশাল্লাহ বৃহস্পতিবার রাত থেকে আসলে কোর্সটা হবে, আমরা ওই কোর্সে যাব, মানে এই চ্যাপ্টারের ফুল একদম ফার্স্ট টু লাস্ট যা লাগে সব কিছু ওইখানে দেখা দেওয়া হবে, কারণ আজকে এত সময় পাবো না আমরা ওয়ার্ম আপ ক্লাসে। ওকে তারপরে কি আসি, তারপরে আসি আমরা ভেক্টরের ক্লাসে। মানে ভেক্টর আমার কাছে একটা অনেক বোরিং চ্যাপ্টার, তোমাদের কাছে কি মনে হয় জানাও, কার কার কাছে ভেক্টর বোরিং লাগে। মানে এই চ্যাপ্টারটা হচ্ছে তুমি যখন মানে কি বলবো ইন্টার লাইফে বা এইচএসসি লাইফে ঢুকবা, তোমাদেরকে যে কোনো স্কুল কলেজ কোচিং সেন্টার যেটা ইচ্ছা বলো পড়াইতে পড়াইতে এক প্রকার মানে হাফেজ বানায় ফেলে। সো আমি মনে করি না এই চ্যাপ্টারটা আসলে আমার পড়ানোর দরকার আছে, ঠিক আছে। তারপরে একটা জিনিস তোমাদের দরকার, ভাইয়া চ্যাপ্টারটা ভালো করে পড়া হয় নাই, একটু ভালো করে বুঝাই নিয়েন। ওকে ইনশাল্লাহ ভালো করে, তো এই যে মাত্র তো বললাম যতটুকু বলছি এটা তোমার বেসিকের জন্য, মানে এই চ্যাপ্টারের জন্য এতটুকু এনাফ। আরও যদি বলো আরও কয়েকটা জিনিস তোমাদের দরকার আছে, যেমন আমি যদি বলি এই যে মাত্র বললাম আমার 3টা জিনিসের দরকার পড়ে। 3টা জিনিস কি কি দরকার পড়ে, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, তারপরে একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স বলে, তারপর একটা হচ্ছে স্ক্রু গোজ, আর একটা হচ্ছে স্প্যারোমিটার। 3টা দেখতে কিরকম এটা আমাদেরকে একটু জানতে হবে, কারণ অনেক সময় আসে একটা ছবি দেয়, ছবি দেওয়ার পর বলে অপশান 3-4টা থাকে, তোমাকে বলবে যে উপরের যে ইনস্ট্রুমেন্ট বা যেই মেজারিং ইনস্ট্রুমেন্টটা দেওয়া এটা আসলে কিসের দেওয়া, সো এটা তোমাকে জানতে হবে। আর 3টার জন্য 3টা সূত্র নির্ণয় করতে হয়, মানে 3টা সূত্র দ্বারা 3টা করতে হয়, কি বলে মেজার করতে হয়। তাহলে আমরা কি জানি কোনটা আসলে কিসের জন্য ইউজ করে, সো এই জিনিসটা আমরা একটু জানলে ভালো হয়। সবগুলাই তো আসলে মেজারিং ইনস্ট্রুমেন্ট মেজার করি, তাহলে আমরা একটু জানি যে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স কেন ইউজ করে বলতে পারবা, স্লাইড ক্যালিপার্স কিসের জন্য ইউজ করে, এই দেখো স্লাইড ক্যালিপার্স
স্লাইড এলিপার্স, এটা ইউজ করতেছি কিসের জন্য? এটাও ইউজ করতেছি দৈর্ঘ্য পরিমাপের জন্য। আচ্ছা, এখন যদি বলি স্ক্রু গজ, স্ক্রু গজ কেন ইউজ করতেছি? কেউ বলতে পারো স্ক্রু গজ কেন ইউজ করতেছি? সেম, কিন্তু তোমার লেন্থ মেজার করতে হয়, কিন্তু কিসের লেন্থ মেজার করতে হয় আলটিমেটলি বলো তো? এই যে সেম, তাহলে বলো তো পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায় কেউ বলতে পারো? হ্যাঁ, আমাদের ইয়ার ফাইনাল হয়ে গেছে ভাইয়া। ইয়ার ফাইনাল যদি হয়ে যায় তাহলে এখন মোটামুটি একটু কম, মানে তুমি একটা ফ্রি টাইম পাচ্ছ, ঈদের আগে বন্ধ। সো আজকের এই যে আজকের না, মানে এই যে এখন যে ক্লাসগুলো হবে এইগুলাতে ইনশাল্লাহ মন দাও। আশা করি তোমার ফিজিক্সের বেসিক একদম পুরোপুরি ইনশাল্লাহ বিল্ড আপ হয়ে যাবে। আর যাদের মনে করো যে এই মুহূর্তে তোমার এইচএসসির জন্য দরকার, মানে আমি যতটুকু দরকার তোমার এইচএসসির জন্য ঠিক অতটুকুই বলবো। এবং প্রতিটা চ্যাপ্টার আমি কিন্তু চাইলে একটা চ্যাপ্টার তোমাকে 10 ঘন্টা লাগাও পড়াইতে পারি, আবার তোমার আমি যদি চাই আমি কিন্তু 3 ঘন্টাতেও বা 2 ঘন্টাতেও শেষ করাইতে পারি। এখন এটা ডিপেন্ড করবে তোমাদের রিকোয়ারমেন্টের উপরে। কেউ বলো ভাই আমার একদম সেই লেভেলের লাগবে, তো ওর জন্য সেই লেভেলেরই বলবো। কেউ যদি বলো যে না ভাই আমার খুব কম, মানে শর্ট টাইমে দরকার, তাহলে শর্ট টাইমে করবো। কি বলছে ভাইয়া চ্যাপ্টারটা পড়া হয় না? আচ্ছা ঠিক আছে, আমাদের ইয়ার ফাইনাল হয়ে গেছে। বোরিং অ্যান্ড প্যারা, হ্যাঁ ভেক্টর আসলে বোরিং আর প্যারা। বোরিং হয় কেন? মানে এক চ্যাপ্টার বারবার, কারণ সবাই ধরে প্রথম ওই চ্যাপ্টার পড়া, এই জন্য এটা বোরিং। আর প্যারা কেন? প্যারা হচ্ছে ম্যাথগুলা পারো না, এই জন্য প্যারা। সো বোরিং এজন্য পড়ো না এই জন্য পারো না, দ্যাটস ওয়াই প্যারা। বুঝতে পারছো? সো প্রথম যেটা যে বোরিং হইলো আগে পারতে হবে, পারার পর বোরিং লাগুক, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহিয়া বিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাহিয়া বিন। আমার প্রথম লাইভ ক্লাসে, আমার লাইভ ক্লাসে তোমাকে স্বাগত। আচ্ছা ভাইয়া, আমি তন্ময় রয়, এইচএসসি 25। ভাইয়া এইচএসসি 25 যদি হও, আজকের জাস্ট এই 1 ঘন্টা একটু এখানে ইনভেস্ট করো, ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট পাবা। হ্যাঁ, টাকা তো পাবা না প্রফিট হিসাবে, তবে অনেকটা জ্ঞান পাবা, যেটা টাকার থেকেও বেশি মূল্যবান। হ্যাঁ, আচ্ছা এখন বলো, আমার এই দুইটা, এইটাও স্লাইড ক্যালিপার্সও দৈর্ঘ্যই পরিমাপ করতেছি, আমার স্ক্রু গজও দৈর্ঘ্যই পরিমাপ করতেছি। আলটিমেটলি পার্থক্যটা কোথায় জানো? কে বলতে পারবা? দেখি কে বলতে পারো? আচ্ছা জি ভাইয়া বলছে, কিসের বেসিসে জি ভাইয়া বলছে আমি জানি না। ধরো কোনো একটা জিনিস বা কোনো একটা দৈর্ঘ্য তুমি খুব মানে একদম সূক্ষ্মভাবে যদি পরিমাপ করতে যাও, তাহলে তোমার প্রয়োজন পড়বে হচ্ছে এইটা, আর গলীয় বা বক্র কোনো কিছু যদি ইউজ করতে যাও, মানে আরো বেশি সূক্ষ্ম, মানে খুবই ছোট, স্লাইড ক্যালিপার্স মোটামুটি মনে করো একটা বড় ধরনের কিছু পরিমাপ করতে পারে। কিন্তু যদি খুব সূক্ষ্ম হয়, সূক্ষ্ম বলতে কি বুঝাচ্ছি? সূক্ষ্ম বলতে মনে করো যে তুমি যদি কোনো তার মেজার করতে যাও, এইটা দ্বারাও কিন্তু যায়, স্লাইড ক্যালিপার্সেও কিন্তু যায়। কিন্তু বেশি যদি সূক্ষ্ম হয় তখন আমরা ইউজ করি হচ্ছে স্ক্রু গজ। কখন করি? যে আমাদের যখন মনে করো যে এই টাইপের কোনো কিছুর প্রস্থচ্ছেদ যখন নির্ণয় করতে হয়, আমরা বেসিক্যালি তখন, বা সূক্ষ্ম কোনো কিছুর প্রস্থচ্ছেদ নির্ণয় করতে গেলে স্ক্রু গজ ইউজ করি। আর লাস্টে আরেকটা থাকে হচ্ছে আমার স্ফেরোমিটার কেন ইউজ করা হয়? কে বলতে পারবা? স্ফেরোমিটার হচ্ছে গোলীয় বক্রতলের ব্যাসার্ধ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। অনেক বিশাল কথা, গোলীয় বক্রতলের ব্যাসার্ধ, বাবারে বাবা, গোলীয় বক্রতলের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য করা হয়। আলটিমেটলি আর নির্ণয় করা হয়। ঠিক আছে, আচ্ছা এই দুইটা মুছে দিই। সো এটারও সূত্র আছে, প্রতিটারই সূত্র আছে। স্ক্রু গজ দিয়ে অনেক ছোট জিনিস মাপা হয়। হ্যাঁ রাইট, জান্নাতুল ফেরদৌস যেটা বলছো সেটা একদম ঠিক আছে। তন্ময় রয় বলতেছে সূক্ষ্ম কিছু পরিমাপ করতে স্ক্রু গজ ব্যবহার করা হয়। অলওয়েজ প্রফিট ইজ নট মানি, সামটাইমস প্রফিট ইজ অ্যাচিভড উইথ এনি নলেজ। অনেক বিশাল কথা বলছো, মানে এত বড় কথা আমিও বলতে পারবো না। যাক, ভালো, এর মানে বোঝা গেছে যে তোমরা অনেক ভালোই বুঝো। এখন শুধু তোমাকে বুঝে একটু সময় মতো সঠিক জায়গায় সময়টা ব্যবহার করতে হবে। ঠিক আছে, সময়টা ব্যবহার করতে হবে। আচ্ছা এখন আসি, কোন দিক থেকে আসবো? উল্টা দিক থেকেই আসি। আর কিভাবে মেজার করি বলো তো?
এইখানে আবার এইচ নির্ণয় কি করব বা ডি কি করব, এগুলো একটা জিনিস হিসাব নিকাশ আছে। তো আমি বলে দিই যে এইচটা হচ্ছে একটা হাইট থাকে, ডি হচ্ছে ডিস্টেন্স থাকে, এই জিনিসগুলো হচ্ছে অনেক বিশাল কাহিনী। সো এই জিনিসগুলো আসলে আমি সহজে বলতে চাই না, মানে আমি বলতেছি যে এগুলো যখন আমরা শুধুমাত্র এই চ্যাপ্টারের উপরে ফোকাস করব তখন হচ্ছে আমাদেরকে এগুলো আসলে পড়তে হবে। হ্যাঁ, এগুলো আসলে তখন পড়াটা ভালো। আচ্ছা, স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স। গলা শুকায় যায় অনেক সময়। আচ্ছা, এখানে বলতে গেলে তো আবার ত্রুটি নিয়েও কথাবার্তা বলতে হয়। আচ্ছা, এটা যেটা নির্ণয় করছি এটা হচ্ছে যে আমরা যখন স্লাইড ক্যালিপার দিয়ে যখন কোনো কিছু মেজার করি, মেজার করলে আমরা এই সূত্রটা ইউজ করি। তো এইখানে হচ্ছে এটার ত্রুটিটা আসলে আনা হয়। তো এটা নিয়ে আমি আসলে বলতেই যাচ্ছি যে একবার বলবো না, আবার একটু পরে পরে সেম জিনিসগুলো বলি। ভাইয়া ফিজিক্সের সূত্রগুলো বারবার ভুলে যায়, ফিজিক্সের সূত্রগুলো যদি বারবার ভুলে যাও তাহলে বারবার করতে হবে। এটার একটা ভালো ওয়ে হচ্ছে প্রথমে একটা চ্যাপ্টারে যত সূত্র আছে একটা খাতা নিবা, 10 পেজের খাতা নিবা, প্রতিটা পেজে একটা, মানে তোমার শুধু সমস্যাটা এই যে ঐশী যে কথাটা বললা, তোমার এই সমস্যাটা তোমার একার না। এটা যদি মানে আমার সায়েন্সের 5 লক্ষ স্টুডেন্ট থাকে, 5 লক্ষরই সেম প্রবলেমটা হয়। হয়তো কেউ এটা একদিন ফেস করে, দ্বিতীয় দিন ওভারকাম করে, কেউ হয়তো তৃতীয় দিন ওভারকাম করে, কেউ হয়তো 1 মান্থ, কারো হয়তো 2 মান্থ, এভাবে এক একজনের এক একটা সময় লাগে। কিন্তু আলটিমেটলি যে বুয়েটে ফার্স্ট হবে তারও কিন্তু প্রবলেম হয়, সেও কিন্তু আলটিমেটলি প্রথম দিন পড়ার পরে যে পারে তা না, সে জাস্ট প্র্যাকটিস বেশি করে, তুমি কম করো, পার্থক্য এতটুকু, আর কিছুই না। তো তোমাকে প্রথমে তোমার কনফিডেন্স রাখতে হবে নিজের উপরে যে তুমি পারবা, এবং তোমাকে মানে প্রতিটা একটা পেপার নিবা, 10টা পেজের, মানে একটা শীট নিবা, প্রতিটা পেজে প্রতিটা চ্যাপ্টারে যা সূত্র আছে এক পেজে লিখবা। ঠিক আছে, এক পেজে লিখবা, 2টা পেপারের জন্য 2টা আলাদা আলাদা শীট বানায় ফেলবা। প্রতিদিন সকালে যেই কাজটা করতে পারো, বা প্রতিটা উইকে, প্রতিদিন সকালে যদি পসিবল না হয়, উইকে একদিন সূত্র সবগুলা ফার্স্ট টু লাস্ট একবার মুখস্থ লেখার ট্রাই করবা। যদি না পারো একবার দেখা লাগবা, একবার না দেখা লাগবা, দেখবা তোমার আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো এই অ্যাডভাইসটা শুধু তোমার একার জন্য না, এই অ্যাডভাইসটা না হয় আমাকে 100 জন জিজ্ঞেস করছে কমসে কম, তো সবার জন্য সেম অ্যাডভাইসটাই। আচ্ছা, এখানে একটু বলি, আমি প্রথম চ্যাপ্টার শেষ করতে এত সময়। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা তুমি যখন স্লাইড ক্যালিপার্স নিবা, স্লাইড ক্যালিপার্সের মেইন স্কেলের যে কি বলে রিডিংটা আছে, এটা থাকে আমার মেইন স্কেলের রিডিং। এটা থাকে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট কি পরে বলবো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার লঘিষ্ঠ গুণন, আর এটা হচ্ছে আমার ত্রুটি। ঠিক এইটা যেভাবে মেজার করা হয় একইভাবে স্ক্রু গজেরটাও করা হয়। স্ক্রু গজে এখানে যে এল থাকে, তুমি এই জায়গাতেও সেম জিনিসগুলাই দিতে পারো। হ্যাঁ, এই জায়গাতেও সেম জিনিসগুলো দিতে পারো, এল ইন্টু এল সি মাইনাস, এটা কয়টা দিলাম, এইটা থাকবে কেন, প্লাস মাইনাস ই। এখানেও সেম জিনিস, এই এলটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে স্ক্রু গজের যে সরল রৈখিক যে স্কেল আছে, রৈখিক স্কেলের পার্ট, এই এল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এলসি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে ওইটার ভার্নিয়ার যে আমার স্ক্রু গজের যে ধ্রুবকটা যেটা ছিল ওইটা। আচ্ছা, এই জিনিসগুলো একটু তোমাকে যদি বুঝায় বলতে পারি ভালো হইতো, কিন্তু বুঝায় বলতে গেলে সময় লাগবে। সো আমাদের দরকার নাই, তুমি যা সূত্রগুলো মুখস্থ করো যে আমাদের এই চ্যাপ্টারে এই 3টা সূত্রই লাগবে, আর বেশি কিছু লাগবে না। হ্যাঁ, শেষ, এই চ্যাপ্টার এইখান পর্যন্তই শেষ। আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ভেক্টরের চ্যাপ্টার, কিন্তু ভেক্টর চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট টপিক, যে জিনিসগুলো তুমি স্কিপ করো ওই জিনিসগুলো আমি জাস্ট তোমাকে একটু বলবো। তোমরা প্রথমে যেটা করো, প্রথমে এমসিকিউতে আমি অনেক জায়গায় দেখছি বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউতে এটা আসে। এই জিনিসটা কি আসে, এটা হচ্ছে গ্যাস করতে পারো যে একটা আছে বন্টন সূত্র, বিনিময় বিধি সূত্র, আরেকটা কি থাকে, এরকম 3টা সূত্র থাকে। ঠিক আছে, সো এই 3টা সূত্র বেশি বেশি প্রবলেম প্র্যাকটিস করবা তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একজনের সলিউশন দিচ্ছ না, ভালো। আচ্ছা, একটু ব্লাড দেখা যাচ্ছে কেন মাঝে মাঝে, একটা মিনিট। আচ্ছা, একটু ব্লার হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে না সব কিছু? সো এই জিনিসগুলো লাগবে আমাদের।
আচ্ছা, তাহলে ভেক্টরে আমাদের প্রথমে জানতে হবে বিনিময় সূত্র। এটা খ নাম্বারে আসতে পারে, এমসিকিউ বহুপদী সমাধান সূচকে আসতে পারে, ঠিক আছে। বিনিময় সূত্র। আরেকটা হচ্ছে ভার্সিটিতে এটা খুবই কনফিউজিং একটা টপিকস থাকে, বিনিময় সূত্র। আরেকটা হচ্ছে বন্টন সংযোগ সূত্র, সংযোগ সূত্র। আরেকটা হচ্ছে বন্টন সূত্র। সূত্রগুলো যদি স্কেলার হিসাবে তুমি ধরো, তোমার কাছে খুব একটা বেশি মানে সিলি মনে হবে যে এইটা আবার কেমন কথা বলতেছে, বাট এগুলো তোমাকে যদি ভেক্টরের আমি ওয়েতে দেখাই তাহলে এটার একটা গুরুত্ব থাকে, এটার একটা গুরুত্ব থাকে, বাকি সহ আছে, ঠিক আছে। তাহলে বিনিময় সূত্র কি বলতেছে, a প্লাস বি মানে ভেক্টর a প্লাস ভেক্টর b সমান ভেক্টর b প্লাস ভেক্টর a। তাহলে তুমি যদি স্কেলার হিসাবে এটা মানে চিন্তা করো যে 2 আর 3 যোগ করা যে কথা, 3 আর 2 যোগ করা একই কথা, কিন্তু ভেক্টরে আসলে এটা এভাবে ধরে না, ভেক্টরে এটা হিসাবে ধরে না। ধরো আমি তোমাকে বললাম উত্তর দিকে 1 কিলোমিটার যাও, তারপরে তুমি পশ্চিম দিকে 3 কিলোমিটার যাও। এই কাজটা করলে তুমি যা পাবা, তুমি যদি আগে পশ্চিম দিকে 3 কিলোমিটার যাওয়ার পর দেন তুমি উত্তর দিকে 1 কিলোমিটার যেতে, তুমি কি একই জায়গায় পৌঁছাইতে পারতা? পারতা কি পারতা না? এটার আনসারটাই দেয় হচ্ছে আমার বিনিময় সূত্র, বুঝতে পারছো? এটার মানে ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্সটা বললাম। নাম্বার 2 আসে সংযোগ সূত্র। সংযোগ সূত্র কি বলতেছে? সংযোগ সূত্র বলতেছে এ যে কোনো একটা দিকে দিলেই হয়, a প্লাস বি প্লাস সি সমান সমান ভেক্টর a প্লাস বি প্লাস সি। এই যে এটার বেলাতেও সেম জিনিসটাই হবে। এটার বেলাতেও যে সংযোগ সূত্র বলতেছি কি, তুমি a এর সাথে b যোগ করার পর যেই রেজাল্টটা পাবা ওইটার সাথে c যোগ করো, তাহলে আলটিমেট যে রেজাল্টটা পাবা একই রেজাল্টটা তুমি কখন পাবা? তুমি যদি শুধু এর সাথে b প্লাস c এর রেজাল্টটা যোগ করো। আমার কথা যদি না বুঝে থাকো, তুমি a প্লাস b এর রেজাল্ট ধরো r1, আর r1 এর সাথে যদি c কে যোগ করো, ধরো আমি এইটাকে যোগ করলাম, a প্লাস b কে যদি যোগ করি, a প্লাস b এই দুইটা যোগ করলে পাই মনে করো যে r1, আর হচ্ছে b প্লাস c, b প্লাস c কে যোগ করলে পাবো r2। তাহলে এটার যে অর্থটা দাঁড়াচ্ছে যে তুমি r1 প্লাস c যোগ করলে যা পাবা, তুমি a প্লাস r2 যোগ করলেও তাই পাবা। সো এটা এভাবে যদি খুব একটা ভালো বোঝা না যায়, এটা হচ্ছে আমরা ভেক্টরের সাহায্যে দেখাই। 3টা ভেক্টর নেই, 3টা ভেক্টর নেওয়ার পর এই ধরো একটা ভেক্টর নিলাম, এই ধরো আরেকটা ভেক্টর নিলাম, আর এই ধরো আরেকটা ভেক্টর নিলাম, 3টা ভেক্টর নিছি, ঠিক আছে। তো এই 3টা ভেক্টর নেওয়ার পর এখন আমার কাজ যেটা হবে, এই যে ভেক্টরটা ছিল এই ভেক্টরটাকে এখানে আমি যোগ করি, ওরে একটু ঘুরাই দিই, এইটা একটা করতে পারি। আরেকটা কি কাজ করতে পারি, আরেকটা যেটা পারি, এই যে আমার ভেক্টরটা ছিল, এই যে আমার ভেক্টরটা ছিল এটাকে আলাদা রাখি। আচ্ছা, এইটা নিয়ে হচ্ছে আমার একাডেমিক ক্লাসে বিশাল একটা কাহিনী এখানে বলা হয়েছে, যে এই কাহিনী করতে গেলেই মোটামুটি 10-15 মিনিট যাবে গাছ। আমার মনে হয় না এটা খুব একটা দরকার আছে, মানে এটা জাস্ট এটার এক্সপ্লেনেশন, এটা আমি একাডেমিক ক্লাসে অনেকক্ষণ লাগে জিনিসটা করা দেখাইছি। সো আমি এটা আপাতত স্কিপ করতেছি, যারা একাডেমিক ক্লাস দেখো ওরা ভালো বলতে পারবা। এটা স্কিপ করলাম, হ্যাঁ সবটাই গেল গা। আচ্ছা যাক গা, সমস্যা নেই। লাস্টে আরেকটা আসো, আর আসবে না, বুঝা গেছে। ওকে, লাস্টে আসো। কি লাস্টে আসছিল আমার কি কি ছিল? আমার প্রথমে বিনিময় বিধি শেষ হয়েছে, তারপরে হচ্ছে আমার সংযোগ বিধি শেষ হয়েছে, লাস্টে হচ্ছে আমার বন্টন বিধি। বন্টন বিধি বলতেছে কি? বন্টন বিধি বলতেছে m একটা স্কেলার, এটার সাথে a প্লাস b মানে ভেক্টর a প্লাস b যদি সরাসরি গুণ করা হয়, স্কেলার গুণন, স্কেলার না এটা হচ্ছে আসলে বীজগাণিতিক গুণন, তাহলে এটা যেই কথা হবে m ইন্টু a প্লাস m ইন্টু b এটাই হবে। তোমরা যেটা করবা এগুলার গুরুত্ব, তোমরা এগুলার গুরুত্ব বুঝো আর না বুঝো, 3টা সূত্র একদম ঠাড়া মুখস্থ করে রেখে দিবা, কাহিনী শেষ। যারা 25 বেঁচে আছো এই মুহূর্তে একদম ঠাড়া ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, এটার বেশি আর কিছু তোমার বলার নাই আমার। এগুলা বইয়ে রাখা আছে, হ্যাঁ তোমরা বইয়ে ছেলে বইয়ের থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এবার আসি
আচ্ছা ভেক্টরের এই জিনিসগুলো তো আমরা সবাই জানি যে ভেক্টরের যেই সকল কি বলে সূত্র আছে সূত্র এগুলো আমরা সবাই জানি না, সূত্রগুলো কিন্তু আমরা জানি যে কিভাবে লব্ধি নির্ণয় করতে হয়, কিভাবে থিটা নির্ণয় করতে হয়, হ্যান ত্যান বহুত কাহিনী আছে, এগুলো আমরা সবাই খুব ভালোভাবে জানি। তারপর একবারে লেখা দিই যেটা লিখবো। প্রথম কথা হচ্ছে লব্ধি নির্ণয় সূত্রটা যেন কি ছিল, r = p² + q² + 2pq cos আলফা। হ্যাঁ 2pq cos আলফা। এটা কখন আমরা করি, এটা করি যখন তোমাকে যদি প্রশ্ন করে যে p + q ভেক্টর p + q রেজাল্ট নির্ণয় করো, এইটার জন্য করো, তাই না? আর এখানে আলফা কি, আলফা হচ্ছে p আর q এর মধ্যবর্তী কোণ। তোমাকে আমি যদি এখন প্রশ্ন করি যে p + q না p - q নির্ণয় করো, কি করবা? p - q সূত্র সরাসরি বইয়ে দেওয়া নাই, p - q-টা সরাসরি দেওয়া নাই। p - q যদি হয় এটার আনসারটা হবে হচ্ছে এইটা, তোমরা এটা একটু খাতায় লেখানো, এটা হচ্ছে আপেক্ষিক বেগের জন্য লাগে, এটা আমার আপেক্ষিক বেগের জন্য লাগে, এটা সাইডে থাক। 180 - আলফা, বুঝা গেছে? এইটা তোমার অবশ্যই লাগবে। আমরা যে বলি যে ভেক্টরের বিয়োগ মানে হচ্ছে আপেক্ষিক, আর আপেক্ষিক বেগ মানে হচ্ছে ভেক্টর, মানে আপেক্ষিক ভেক্টরের আপেক্ষিকতা মানে হচ্ছে ভেক্টরের বিয়োগ, একটার অপোজিট। এই যে আমরা বৃষ্টি ছাতার ম্যাথ বলি, তুমি পুরো বইয়ে খুঁজলে কোনো বৃষ্টি ছাতার টপিকস পাবা? কোথাও কোনো টপিকস পাবা না। কেন পাবা না? তার কারণ হচ্ছে এটা আসলে আপেক্ষিকতার সাথে রিলেটেড। ওরা বৃষ্টি ছাতা নামে কোনো টপিকস দেয় নাই, কিন্তু আপেক্ষিকতার কাছে দিচ্ছে। নদী নৌকার সরাসরি কোনো টপিকস দেয় নাই, কিন্তু এটা লব্ধির সাথে সম্পর্কিত। বুঝা গেছে? এটা হচ্ছে আমার লব্ধির সাথে সম্পর্কিত। আচ্ছা সূক্ষ্ম জিনিস কি আসলো বুঝলাম না তো বেশি। আচ্ছা ভাইয়ার সাথে সবাই নোট করে নাও পরবর্তী রিভিশনের সময়। আচ্ছা হ্যাঁ অবশ্যই সবাই নোট করবা, নোট করলে এই জিনিসগুলো তোমার প্রয়োজন পড়বে। আর কি, যদি একাধিক ভেক্টর যোগ করতে হয় কিভাবে করতে হয় আমরা সবাই জানি তো। যদি একাধিক ভেক্টর যোগ করতে হয় তখন কিভাবে করতে হয়, যে প্রথমে x অক্ষ বরাবর যে কম্পোনেন্টগুলো আছে এগুলো একবার যোগ করি, y অক্ষ বরাবর করি, তারপরে এগুলোর বর্গ করে ডিরেক্ট যোগ করে বর্গ আকার করে বর্গমূল নির্ণয় করি। বুঝতে পারছো? যদি বুঝতে না পারো একবার লিখে দিই, যে মনে করো x অক্ষ বরাবর যে কম্পোনেন্ট যেগুলো থাকবে এগুলো একবার তুমি যোগ করবা। মনে করো p cos আলফা q cos বিটা বা θ1 θ2 দ্বারা লিখলেও হয়। আমি p q r না এসি দিই। cos আলফা এভাবে আমরা করি, তারপরে হচ্ছে y এর জন্য একইভাবে করি, যে p sin আলফা q sin বিটা s sin গামা, এবং লাস্টে কি করি r সমান হচ্ছে x² + y² করে এটা নির্ণয় করি। এটা হচ্ছে আমাদের অল ওভার যখন একাধিক মানে দুইয়ের অধিক যখন ভেক্টর যোগ করতে হয় তখন আমরা এই নিয়মে করি। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের দরকার পড়বে, এটা হচ্ছে যদি দুইটা ভেক্টরের মান যখন সমান হয় তখন কি করতে হয়। সো এগুলো আসলে লাগে না, তুমি ডিরেক্ট কমন যে সূত্রটা এই সূত্রে বসাই দিলেও পারো। তারপরে এটা এমসিকিউর জন্য লাগে, যদি দুইটা ভেক্টরের মান অর্থাৎ p আর q যখন সমান হয় তখন r = 2p cos α/2 কখন হবে, যখন p সমান q হবে, যখন p সমান q হবে। বুঝা গেছে? এটা হচ্ছে এটার আনসার। আচ্ছা সীমা বলতেছে 180 ডিগ্রি বলতে কি মিন করছো? আচ্ছা ওইটা হচ্ছে বুঝাই দিব যে কেন এখানে আসলে 180 থেকে এটা মাইনাস করছে। হ্যাঁ এটা যখন তোমার আমি এটা মানে শুধুমাত্র আমি ভেক্টরের উপরে ক্লাস নিব তখন এটা আমি বুঝাই দিব। ফার্স্ট থেকে হচ্ছে প্রতি একটা লাইভে দুইটা চ্যাপ্টার করে করা হবে, তো বুঝতেই পারতেছো জাস্ট অনলি দুইটা চ্যাপ্টারের উপরে যখন ফোকাস করব তখন ইন ডিটেলসে বুঝাই দেওয়ার যথেষ্ট টাইম পাবো। আচ্ছা এখানে আর কি প্রয়োজন পড়ে, এখানে তেমন কিছু প্রয়োজন পড়ে না। তারপরে হচ্ছে আমরা কিন্তু tan θ সূত্র বা আমরা উপাংশের সূত্র সবাই জানি। আমরা কেউ যদি বলে x অক্ষ বরাবর উপাংশ কি, ধরো আমাকে কেউ প্রশ্ন করলো যে x অক্ষ বরাবর উপাংশ কি, আমরা এগুলা কিন্তু বলতে পারি, কিন্তু আমরা কিন্তু একটা জিনিস সবাই জানি না, যে জিনিসটা আমরা আসলে আমাদের বেসিকে আমরা মিস করি। বেসিকে আমরা যেটা মিস করি এটা কিন্তু আমাদের অনেকেরই খেয়াল থাকে না। ওকে আমাদেরকে যখন বলে উপাংশে বিভাজন করো, আমরা যখন উপাংশে বিভাজন করি ধরো দুইটা ভেক্টর কি কি নিব, একটা ভেক্টর নেই, একটা ভেক্টর এদিকে নিলাম, এই ভেক্টরটা হচ্ছে আমার r ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে আমার r ভেক্টর, তো এটার একটা উপাংশ হচ্ছে এই দিকে আর আরেকটা উপাংশ থাকে এই দিকে। সো এইটা যদি আমার এই বরাবর থিটা কোণ উৎপন্ন করে, ধরে নিলাম এটা থিটা কোণ উৎপন্ন করলো, এটা হচ্ছে r ভেক্টর, তাহলে এই পাশটা হয় হচ্ছে r এর x এর উপাংশ আর এইটা হয় হচ্ছে আমার r এর y এর উপাংশ। সো এই জিনিসটা আমরা সবাই জানি যে r x সমান কি হবে, r cos থিটা
আর আর ওয়াই এর উপাংশটা মানে ওয়াই এর দিকের উপাংশটা হবে কি আর সাইন থিটা, কিন্তু এটাকে আসলে উপাংশ বলে না, জানো? এটাকে বলা হয় লম্ব উপাংশ। এই জায়গাটা আমরা মিস করি, এটাকে বলা হয় লম্ব উপাংশ। তোমাকে যখন লম্ব বরাবর দিবে তখন তুমি নির্ণয় করতে পারবা, কিন্তু আমি অনেক সময় এমসিকিউতে দেখছি যে এমসিকিউতে লম্ব আসে না, এমসিকিউতে লম্ব থাকে না। ধরো তোমার টিচারের মন চাইলো যে উনি লম্ব দিবে না, উনি এইভাবে দিবে, উনি এইভাবে দিবে যে একটা ভেক্টর নিলাম, সেম জিনিসটাই একই, যে একটা ভেক্টর নিলাম, কোথায় গেল, এদিকে একটা ভেক্টর নিলাম, এটার একটা উপাংশ এদিকেই নেই, সমস্যা নাই, এটার একটা উপাংশ এদিকে নেই, আর একটা উপাংশ এদিকে নেই। এখন বলো তো তারা কি লম্ব উপাংশ হয়েছে? তারা কিন্তু লম্ব উপাংশ হয় নাই। তো এই কোয়েশ্চেনটা কিভাবে আসে? এই কোয়েশ্চেনটা এইভাবে আসে, আমি অনেক জায়গায় দেখছি কোয়েশ্চেনটা আসে যে একটা নির্দিষ্ট ভেক্টর এক্স অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওয়াই অক্ষের সাথে কত করে, যখন ওইটা করে তো তখন এইটা ইউজ করি। বাট আলটিমেটলি যদি এই টাইপের আসে তখন কি করবা? তখন কি করবা জানাও? মানে এই যে জিনিসগুলো আমি আজকে আলোচনা করতেছি, ক্লাস কি শেষ? আসতে লেট হয়ে গেল। কি কোহলি দেবী? না, কোহলি দেবী তুমি প্রথম আসছো তো, ক্লাস শেষ হয় নাই, জাস্ট একটা চ্যাপ্টার শেষ হয়েছে, আমরা এখন ভেক্টরের চ্যাপ্টারে আছি। সো এখনো যদি মনোযোগ দাও, এই চ্যাপ্টারের আগের যে টপিকসটা পড়ানো হয়েছে এগুলা মোটামুটি আমরা সবাই জানি, এগুলা মোটামুটি জানি। শুধু এখানে একটা জায়গা বলা হয়েছে এই টপিকসটা আমার একটু নতুন ছিল, এইটা আসলে মানে সরাসরি বইয়ে দেওয়া থাকে না। এই সূত্রটা সরাসরি বইয়ে দেওয়া আছে কোথায় আমি বলি, এইচএসসি 25 যারা গতির চ্যাপ্টারটা পড়ো নাই, গতির চ্যাপ্টার একদম ফার্স্টের দিকে এক কোনায় এই জিনিসটা সূত্র দেওয়া আছে। কিন্তু এই সূত্রটা আমার লাগে কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারে। হ্যাঁ, তো এটা আমি তোমাকে জানাই দিলাম। আর যারা 26 বেচ মোটামুটি যারা আসলে গতির চ্যাপ্টারটা পড়ছো ওরা অলরেডি সূত্রটা দেখছো, তারপরে এই চ্যাপ্টারের জন্য আসলে এই সূত্রটা নতুন বলা যায়। তো কোহলি দেবী তুমি এই এতটুকু মিস করছো, তেমন বেশি কিছু মিস করো নাই। সো এখন একটু মনোযোগ দাও, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবা আশা করি। আচ্ছা, তাহলে মনে করি এইটা যেটা বলতেছি যে এইটা আসলে আমার আর ভেক্টর, এই ভেক্টরের এইটা হচ্ছে এক্স এর এদিকটা হচ্ছে আলফা কোণ, আর এটা হচ্ছে বিটা কোণ, এটা হচ্ছে বিটা কোণ। এখন আমি তোমাকে বলছি এটা হচ্ছে আর কি দেওয়া যায়, এটাকে আর এক্স দেই, এক্স না দিই, আর 1 দিই, এটাকে আর 2 দিই। এখন যদি বলি এই উপাংশগুলোর মান নির্ণয় করো, কিভাবে নির্ণয় করবা দেখো তো। এই উপাংশগুলোর মান নির্ণয় করো, যারা গণিতের স্থিতিবিদ্যা ভালোভাবে পড়ছো ওরা ইজিলি পারবা, কিন্তু যারা আসলে পড়ো নাই তারা কি করবা একটু দেখো। নিচে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, আর 1 তো, তাহলে আর ইন্টু সাইন বিটা, আর এদিকে হচ্ছে আর 2 সমান নিচে সেম থাকবে সাইন আলফা প্লাস বিটা, উপরে থাকবে আর ইন্টু আর 2 এর জন্য সাইন আলফা। এই সূত্র দুইটা তোমরা আসলে এমসিকিউর জন্য মিস করো, ঠিক আছে? তো মিস করার কারণে তোমরা এমসিকিউতে দেখো, আসার পরে বলো ভাইয়া অনেক কঠিন কোয়েশ্চেন আসছে, আনকমন আসছে, কোথা থেকে আসছে জানি না, এটা মনে হয় ইউরোপ থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, না ওই দেশ থেকে আসে নাই, আমার পদার্থবিজ্ঞান বইয়ের ভেক্টর চ্যাপ্টার থেকে আসছে। তো তোমাকে একটু দেখাই দিলাম। আমি তো আজকে বলছি, আজকে আমি প্রথমে চিন্তা করছি সূত্র পড়াবো, তারপরে চিন্তা করছি না তোমরা যেই জায়গাগুলো মিস করার কারণে তোমরা পরীক্ষায় খারাপ রেজাল্ট করো, আজকে ওই জায়গাগুলো দেখাবো। বুঝতে পারছো? তো আচ্ছা, তোমাদের রেসপন্স এত কম কেন? রেসপন্স করো, বুঝতে পারতেছো কি পারতেছো না? তোমার কাছে কি এটা ফ্রুটফুল মনে হচ্ছে কি হচ্ছে না, না অন্য কিছু দেখাবো? যেহেতু এখনো সামনে আছি, তুমি বলার পর তোমার কথার উপরে ডিপেন্ড করে কিন্তু আমি আমার ডিরেকশন চেঞ্জ করতেও পারি, আমি কিন্তু চাইলে অন্য কিছুর দিকে মুভ করতেও পারি। বা আমাকে আসলে অনেকে কালকে রিকোয়েস্ট করছিল যে তড়িতের চ্যাপ্টার সেকেন্ড পেপার পড়ানোর জন্য বা সেমিকন্ডাক্টর চ্যাপ্টার পড়ানোর জন্য, ইনশাল্লাহ সব দেখায় দেওয়া হবে, কোনো চিন্তা করবে না। আগে আমরা বেসিকটা বিল্ড আপ করি, তারপর ওইটা করব। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এইখানে আর তেমন বলার কিছু নাই। আর tan থিটার যেটা ছিল ওইটা আমরা সবাই মোটামুটি জানি, যে আমরা যে কি নির্ণয় করি, যে এখানে আসলে থিটা সমান কত এটা নির্ণয় করি না। ওই যে কি বলে, এটা যদি দুইটার মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এটা যদি থিটা হয়, এই সূত্র তো tan থিটার এই সূত্র তো আমরা সবাই জানি। এটার কি বলবো নতুন করে, এটা যদি হয় rx, তাহলে এটা হচ্ছে rx প্লাস ry cos আলফা। আলফা বলতে কি এই সবটার মান হচ্ছে আলফা, ry সাইন আলফা, এটা আমরা সবাই জানি। সো এটার জন্য বললাম না, মানে যে সূত্রগুলো অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি এগুলো বলতেছি না, যেগুলো আমরা মিস করি, যেমন এই দুইটা মিস করি, তার আগের এই জায়গাটা মিস করি, তারপরে যে বন্টন সূত্র, বিনিময় সূত্র, সংযোগ সূত্র, এগুলো আমরা কিন্তু এটা খ নাম্বারে তোমাকে দিতে পারে যে তিনটা সূত্র বা যে কোনো একটা সূত্র ব্যাখ্যা করো বা একটা সূত্র লিখো, তুমি তো ঘোলায় ফেলবা, কারণ এই তিনটা সূত্র দেখতে অনেক সুন্দর, অনেক মানে দেখতে একদম ইজি। আমরা এই জন্য এই জায়গাগুলো স্কিপ করি। তো যেই জায়গাগুলো স্কিপ করি এগুলোই আজকে আমি দেখাই দিচ্ছি। তো এইগুলো হলে তোমার মনে করো যে তুমি আর তোমাকে বলতে হবে না যে আমার এই চ্যাপ্টারটা আংশিক হয়েছে, তুমি বলতে পারবা যে হ্যাঁ কনফিডেন্টলি বলতে পারবা এই চ্যাপ্টারের উপরে আমার ফুল আয়ত্ত আছে। আচ্ছা, ওই সূত্র নোট করছিলাম,
তাই ভাইয়া, হ্যাঁ সূত্র শুধু নোট করলেই হবে না, জিনিস খাতায় থাকলে হবে না, মাথায় থাকতে হবে, বুঝা গেছে? খাতায় থাকলে হবে না, অবশ্যই অবশ্যই মাথায় থাকতে হবে। আচ্ছা এইবার আসি আমাদের আর কি দরকার পড়ে? উপাংশিক বিভাজন শেষ, উপাংশিক বিভাজন শেষ, তারপরে হচ্ছে আমাদের অনেক সময় ডট গুণ ক্রস গুণন। কারণ কি কোনো সমস্যা হয়? ডট গুণন ক্রস গুণন কোথায় লাগে আমি বলি, আমরা যখন কোন দুইটা ভেক্টরের কোণ নির্ণয় করি আমরা বেসিক্যালি ডট গুণনটাই ব্যবহার করি, তবে কখনো কখনো ডট আর ক্রসের কম্বিনেশন আমাদের দরকার পড়ে। তো এটা হচ্ছে তোমাকে যখন টাইপ ভিত্তিক পড়াবো তখন দেখাই দিব। শুধু এখন এক কথায় বলি, তুমি যখন দুইটা ভেক্টর লম্ব কিনা, দুইটা ভেক্টর লম্ব কিনা, লম্ব হওয়ার শর্ত, লম্ব আচ্ছা হওয়ার শর্ত, এই জিনিসগুলো আসলে পরবর্তীতে দেখাইলে হয়তো। লম্ব হওয়ার শর্ত কি, যে এ আর বি যদি লম্ব হইতো তাহলে ডট গুণফল 0 হইতো, আর যদি সমান্তরাল হইতো, একটু বুঝা নিও লেখাটা একটু উল্টাপাল্টা হইতেছে। সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এ ক্রস বি 0 হইতো। তবে এটা আসলে এইভাবে করানো হয় না, এটা হচ্ছে এ আর বি এর যে এক্স এর উপাংশ, ওয়াই এর উপাংশ, জেড এর উপাংশ আছে ওগুলার অনুপাত দেখা হয়। অনুপাতগুলো যদি সমান হয় বোঝা যায় সমান্তরাল, যদি সমান না হয় বোঝা যায় তারা সমান্তরাল না। তো এটা নিয়ে তেমন বেশি কিছু বলবো না, অভিক্ষেপেরও একটা টাইপ এটার মধ্যে ঢুকে, ওইটাও তেমন কিছু বলার মতো নাই। যেটা আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে নদী নৌকার অঙ্কের তিনটা জিনিস, তিনটা সূত্র একটু মানে মনে রাখার ট্রাই করবা। তিনটা জিনিস কি কি? এই তিনটা জিনিস হচ্ছে নদী নৌকার জন্য বলতেছি, এখন তোমাদের অনেক ফেভারিট একটা টপিক নদী নৌকা। সো নদী নৌকার জন্য যদি বলি, নদী নৌকার জন্য যদি বলি, মনে করি স্রোতের বেগ। সব সময় আমি সব সময় একদম প্রথম দিকে যে কোনো একটা কিছু যখন পড়তাম ওইটার জন্য একটা অ্যালফাবেট অ্যাসাইন করতাম, আমি সবসময় স্রোতের বেগকে ইউ ধরতাম, হ্যাঁ সব সময়। তারপরে মনে করো এটা মানে তুমি কোনো একটা কিছু ফিক্সড রাখবা, তাহলে তোমার সবসময় মেজার করতে সুবিধা হবে। তাহলে স্রোতের বেগকে, এই রিলেটেড আমার একটা লাইভ ছিল, তোমরা লাইভটা করছো কিনা জানি না, আমি শুধু নদী নৌকার উপরে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাইভ নিয়েছিলাম, যেটা একদম বেসিক থেকে প্রো লেভেল সম্পূর্ণটা শেষ করে দেওয়া হয়েছিল। সো আশা তোমরা লাইভগুলোতে থাকার চেষ্টা করবা। আমি যতক্ষণ এখানে দাঁড়ায় থাকবো ট্রাই করব, মানে তেমন বেশি ইউনিক কিছু তো পড়াবো না, কারণ আমি তো আলটিমেটলি কোনো কিছু ক্রিয়েট করতে পারবো না, তোমার বইয়ের জিনিসটাই জাস্ট তোমাকে আমি ধরাই দিব যেই জায়গাটা ইম্পর্টেন্ট। তাহলে স্রোতের বেগ হচ্ছে আমার ইউ, তারপরে হচ্ছে সাঁতারু বা নদীর নৌকার বেগ, সাঁতারু ওর নৌকা, যেটা ইচ্ছা বলো, নৌকার বেগ, এটার বেগ হচ্ছে ভি। তারপরে হচ্ছে সাঁতারুর লব্ধি বেগ বা নৌকার লব্ধি বেগ, মানে কি শুধু সাঁতারুর জন্যই লিখি, নৌকার জন্য তোমরা বুঝে নিও বা তোমাদের খাতায় লেখা নিও। সাঁতারুর লব্ধি বেগ মানে স্রোতের জন্য, মানে মনে করো একজন সাঁতারু সে রওনা হয়েছে এইদিকে কিন্তু সে আলটিমেটলি গেছে এইদিকে, তাহলে এই বরাবর যে রওনা হয়েছে যে বেগটা এবং ডিরেকশনটা, এটা হচ্ছে ভি তার প্রকৃত বেগ, আর স্রোতের ফলে যে সে একটু বাড়ছে এটা হচ্ছে তার লব্ধি বেগ। আমি এই জিনিসটাই মিন করছি, সাঁতারুর লব্ধি বেগটাকে আমি প্রকাশ করতেছি ডব্লিউ দ্বারা, এবং যাইতে তার সময় লাগছে কতটুক, তার সময় লাগছে টি, আমরা সবসময় সময়কে টি দ্বারা প্রকাশ করি। আর আরেকটা হচ্ছে কি, আমাদের নদীর যে প্রস্থ, নদীর প্রস্থ হচ্ছে ডি। এগুলা কেন লিখতেছি এখনই বুঝবা কেন লিখতেছি, নদীর প্রস্থ ডি, সময় টি, আর হচ্ছে কি আরেকটা হচ্ছে মনে করো একজন সাঁতারু এখান থেকে রওনা দিছে এদিকে যাবে, কিন্তু সে আলটিমেটলি পৌঁছাইছে এখানে, তাহলে তার নদীর দিক বরাবর একটা সরণ ঘটছে না? এই জিনিসগুলো সব আলোচনা করবো, কোনো সমস্যা নেই। এই যে সরণটা, এই সরণটাকে প্রকাশ করা হয় এক্স দ্বারা, তাহলে স্রোতের দিকে সরণ, স্রোতের দিকে সরণ, স্রোতের দিকে সরণ কি এক্স দ্বারা প্রকাশ করি। এই জিনিসগুলো এখন বুঝতে পারছো কোনটাকে কি দ্বারা বলি? এখন আমি তোমাকে দেখাই দিই, ঠিক আছে? এটা কি হইল? আচ্ছা চাপাই দিলাম, ঠিক আছে। এখন দেখো তাহলে সময়, নদী পারাপারে সময় কতটুক লাগে? নদী পারাপারে সময় লাগে হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। আলফা কি? স্রোতের সাথে যে কোনো সাঁতারু রওনা হয়েছে, এটা হচ্ছে প্রয়োজনীয় সময়। তারপরে হচ্ছে এই যে এক্স এর যে ভ্যালুটা কোথায়, স্রোতের দিকে সরণ, সরণ এক্স এর যে ভ্যালুটা, এই এক্স সমান সমান কি হবে? এক্স সমান হবে ইউ প্লাস ভি কজ আলফা, ঠিক আছে। আরেকটা জিনিস আমাদের কি প্রয়োজন পড়ে, আমাদের স্রোতের দিকে সরণ গেছে, এইটা গেছে, আরেকটা দরকার পড়ে অনেক সময়, যে যদি ঠিক অপোজিট বিন্দুতে রওনা হইতে হয় তাহলে তাকে কোন দিক বরাবর আসলে, মানে ঠিক অপোজিট বিন্দুতে পৌঁছাইতে হলে তাকে ঠিক কোন দিক বরাবর রওনা হইতে হবে, এইটা নির্ণয় করি হচ্ছে এই সূত্র দ্বারা।
এই 3টা সূত্র তুমি আপাতত মুখস্থ রাখো, তোমার এই 3টা সূত্রই যথেষ্ট তোমার জন্য। আচ্ছা, হ্যান্ড নোট নাও, লাইভ গ্রুপে সেটা পোস্ট। আচ্ছা, এর ওপর বি এর অভিক্ষেপ বি cos θ। আচ্ছা, আমি একটু তোমার আনসারটা দেই। সীমা আক্তার, তুমি বলতেছো এর উপর বি এর অভিক্ষেপ বি cos θ সমান এ বি বাই বি, ঠিক আছে কিনা? আচ্ছা স্যার, আমার গাইডে এ বি বাই এ লেখা। আচ্ছা, বুঝতে পারছি তোমাদের এই জিনিসটা সমস্যা হয়, অভিক্ষেপ কার উপর কি। সো এই জিনিসটা যদি সমস্যা হয়, এটা আমি ইন শর্টে একটু জানাই দিই। যার অভিক্ষেপ নির্ণয় করবা, তুমি একটু চিন্তা করো তুমি কার অভিক্ষেপ নির্ণয় করতেছো, তুমি একটু চিন্তা করো তুমি কার অভিক্ষেপ আলটিমেটলি নির্ণয় করতেছো, এটাই নেই। অভিক্ষেপ নিয়ে আমাদের সমস্যা হয়, তো মনে করো এইটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর। এখন তোমাকে নির্ণয় করতে হবে কার, তোমাকে মনে করো এই ভেক্টরটার অভিক্ষেপ নির্ণয় করতে হবে। তুমি কি বলছো, তুমি বলছো এর উপর বি এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ নির্ণয় করবা। আচ্ছা, এইটা মনে করো বি ভেক্টর, এইটা মনে করো বি ভেক্টর, আর এইটা মনে করো এ ভেক্টর। এখন দেখো তো তোমার কোশ্চেনের সাথে আমার যে চিত্রটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে আমার বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এর উপর বি এর অভিক্ষেপ। মানে আলটিমেটলি অভিক্ষেপটা কার তোমাকে আগে দেখতে হবে, অভিক্ষেপটা আসলে আগে কার, তুমি আগে ওই জিনিসটা দেখো, বাদ বাকি সবকিছু হবে পরে। আর তাদের মধ্যবর্তী কোণ যেটা আছে এই কোণটারই আমরা আসলে বলি থিটা, তাই না? তাহলে তুমি দেখো, তুমি পুরো বাংলা লেখাটা পড়বা, লেখাটা লাস্টে তুমি খালি এটা ফাইন্ড আউট করবে অভিক্ষেপটা কার, এর অভিক্ষেপ চাইছে না বি এর অভিক্ষেপ চাইছে। তুমি দেখো তোমার এখানে বলতেছে বি এর অভিক্ষেপ, দ্যাটস মিন তোমাকে অভিক্ষেপটা নির্ণয় করতে হচ্ছে এই বি এর জন্য। বি এর অভিক্ষেপ নির্ণয় করবা না, তাহলে অবশ্যই বি cos θ দিবা, অবশ্যই অবশ্যই বি cos θ দিবা। তাহলে উপরে হচ্ছে কি থাকে, তাহলে আমার এ ডট বি, নিচে থাকতেছে এ মডুলাস বি, সরি বি তো আর থাকবে না, এই যে এটা থাকে, আলটিমেটলি এই জিনিসটা থাকে, বুঝতে পারছো? এই হচ্ছে আনসার। অর্থাৎ যার অভিক্ষেপ বলবে তার সাথে cos θ দিবা, তাহলে cos θ দিয়ে থাকলে তো বাদ বাকিটা এইটাই থাকবে। কারণ কেউ আবার জিজ্ঞেস করো না যে এই সূত্র কোথা থেকে আসছে। হ্যাঁ, এটা একজনের জাস্ট কোয়েশ্চেন ছিল, আমি আনসারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, লন রোলারের ম্যাথটা একটু বুঝাই দিয়েন, কনফিউজড হয়ে যায়, ঠেলা সহজ নাকি টানা সহজ? ঠেলা সহজ নাকি টানা সহজ? প্রথম কথা, একটা হচ্ছে বুঝতে হবে আর একটা হচ্ছে একটু মুখস্থ করতে হবে। এখন তোমার ইচ্ছা, তুমি কি করবা। তুমি যদি বুঝতে যাও তাহলে তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। তুমি চিন্তা করো, তুমি ঠেললেও সামনে যাবে, টানলেও সামনে যাবে, মানে সামনে যাওয়াটা ফিক্সড, ঠিক আছে? তুমি যদি ঠেলো তাও সামনে যাবে। মনে করো একটা লন রোলার আগে রাখি, লন রোলার কেমন দিব, এই মনে করো লন রোলার, এটা মনে করো চাকা, হ্যাঁ, এটা হচ্ছে আমার লন রোলার। এখন একজন বান্দা আসছে, এই বান্দায় সেটার এইভাবে ধাক্কাচ্ছে, আর আরেকজন আসছে, আরেকজন এসে কি করতেছে, আরেকজন এসে সেটাকে এভাবে টানতেছে। উভয়টার জন্য কিন্তু সামনে যাবে, উভয়ের জন্যই সামনে যাবে। আচ্ছা, এখন দেখো তো, ওর একটা উপাংশ এদিকে যায় আর আরেকটা উপাংশ নিচের দিকে যায়, তাই না? একটা উপাংশ এদিকে যায়, একটা উপাংশ নিচের দিকে যায়। আর ওর বেলাতে কি হবে, ওরও একটা এদিকে যাবে, আর যেহেতু একটা দিক উপর দিক মুখী করে রয়েছে তাহলে একটা দিক হচ্ছে উপরে যাবে। এই হচ্ছে ঘটনা, যে তার দিক মুখটা একটু উপরের দিকে, তাই সে একটু উপরের দিকে একটা বল পাবে, আর তার মুখটা নিচের দিকে, সে নিচের দিকে। আলটিমেটলি উভয় কিন্তু সোজা সামনের দিকে কিন্তু একটা বল পাচ্ছে। এই যে দেখো, তুমি যদি ধাক্কা দাও, ধাক্কা দেওয়া মানে তুমি এইভাবে ধাক্কা দাও, তাই না? আমরা আসলে চিন্তা করি কি, আমরা চিন্তা করি যে ধাক্কা দেওয়া মানে মনে হয় সোজা, আসলে এভাবে ধাক্কা দেওয়া, সোজা এভাবে ধাক্কা দেওয়া না। তোমাকে যখন লন রোলার বলবে, তুমি চিন্তা করবা যে আমরা যে হ্যান্ড ট্রলি যে ব্যাগটা ইউজ করি, হ্যান্ড ট্রলিটা কিন্তু আমরা একটা অ্যাঙ্গেলে ইউজ করি, অ্যাঙ্গেলে না, একটা ডিক্লাইন অবস্থায় থাকে না। সো ওই জিনিসটাই চিন্তা করবা। মানে আমরা চিন্তা করি ধাক্কা দেওয়া মানে আমি একদম সোজা ফোর্স দিই, আসলে সোজা যদি ফোর্স দাও মানে এদিক থেকে ফোর্স দাও আর ওদিক থেকে সোজা টানা, দুইটাই কিন্তু সেম, কারণ কোনোটারই উলম্ব কোনো উপাংশ থাকে না। সো ওইভাবে চিন্তা করা যাবে না। তোমাকে যে কোশ্চেনটা করছে, কোশ্চেনটা অলওয়েজ এইটা জিনিসটা খেয়াল করে রাখা হয়, সবসময় ধরেই নেওয়া হয় যে টানা হচ্ছে এভাবে অ্যাঙ্গেলে আর ঠেলা হচ্ছে এভাবে অ্যাঙ্গেলে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার ঠেলা আর এটা হচ্ছে আমার টানা। তাহলে টানলে দেখো কি হচ্ছে, একটা উপাংশ সামনে, ঠেললেও একটা উপাংশ সামনে, টানলে হয় একটা উপাংশ উপরে, ঠেললে হয় একটা উপাংশ নিচে। একটা উপাংশ যখন নিচে যায় তাহলে তোমার যে বলটা, বলের এই এফ ওয়াই এর উপাংশটা বস্তুর নিচের দিকে,
আরও বল প্রয়োগ করলে বস্তুর আলটিমেট ওজনটা বৃদ্ধি পায়, আপাত যে ওজনটা বৃদ্ধি পায়। আর এদিকে হওয়ার ফলে এটার যে Fy এই জিনিসটা আসলে হ্রাস পায়। Fy যে এই পরিমাণ বলটা তার ওজন থেকে হ্রাস পায় কেন? কারণ তুমি কিছুটা বল মানে তোমার দিকে নিয়ে ফেলো। এখন তুমি বলতে পারো তাহলে আমার উপরে তো আলটিমেটলি আসতেছে না, ওইটা পরবর্তীতে ঘর্ষণের সাথে আবার একটু সম্পর্কিত থাকে, তো যেটাই হোক সবসময় মনে রাখবা ঠেলতে হয় পিছের থেকে, টানতে হয় সামনে থেকে। তো যে সামনে থাকবে সে অ্যাডভান্টেজ পাবে, আর যে পিছে থাকবে সে একটু ডিসঅ্যাডভান্টেজ পাবে। হয়ে গেছে, আর বেশি কিছু লাগবে না ভাই। এইভাবেও বোঝায় যায়, জানতাম না কোনটা কি বলছে আমি ঠিক বুঝি নাই। বন্ধুদের প্ররোচনায় এক টান মারা সহজ কিন্তু ছাড়া কঠিন, তাই টানা সহজ ঠেলা কঠিন। ওরে বাবারে, এটা তো সেই আনসার দিছে স্যার, জীবন মনে থাকবে স্যার। টানা সহজ ছাড়া কঠিন, হ্যাঁ ওইভাবে মনে রাখতে পারো। আমি আসলে এত স্যাভেজ আনসার দিতে চাচ্ছিলাম না, ওইটাও মনে রাখতে পারো যে এক টান দিলে একটা টান মারার পর এটা টানতেই থাকবা, ওটা জীবনে আর ছাড়া হবে না। সো এটা ঠেলা সামলানো সহজ না আর কি, এটাই হচ্ছে কথা। নিউ আইডিয়া আনলকড। আচ্ছা এই যে হ্যাঁ ঐশী বুঝতে পারছো এবং জানাইছো, খুব ভালো লাগছে। তোমরা যখন বুঝবো অবশ্যই রেসপন্স করবো, মানে চুপচাপ থাকছো, তুমি বুঝতে পারছো মনে মনে রাখছো হ্যাঁ ভাই আমি তো বুঝতে পারছি, তাহলে তো মানে আমি তো আলটিমেটলি বুঝলাম না। আচ্ছা আসো, এখন কি পড়া যায় বলো তো, কি পড়া যায়? আচ্ছা এই টপিক্সের মানে এই চ্যাপ্টারে আরেকটা হট টপিক্স থাকে কি লাস্টে ক্যালকুলাস। এটা অনেকে প্যারায় থাকো ভাইয়া ভেক্টরের ক্যালকুলাস, ভাই ভেক্টরের ক্যালকুলাস জীবনে তোমার এইচএসসিতে আসবে না, ঠিক আছে? সো এটা নিয়ে তো প্যানিক খাওয়ার কিছু নেই, ওই ক্যালকুলাস কিচ্ছু আসবে না। তোমরা যেই ম্যাথে যে ক্যালকুলাস করো ওই ক্যালকুলাস করার পর এটা কিছুই না, এটা জাস্ট মানে ছোটোখাটো একটা জিনিস যে বারবার একই কাজ করা হয়, একটা না দুইটা সূত্র দ্বারাই কাজ শেষ। এখানে দুইটা সূত্রই লাগে, ঠিক আছে? এখানে দুইটা সূত্র লাগে, আর তেমন কিচ্ছু লাগে না। একটা যেটা লাগে একটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটাই মনে হয় আমি দেখছি, এটা ছাড়া আর কোনো কিছু লাগতে আমার চোখে তেমন একটা পড়ে নাই। এক্স এন ইন্টু এক্স এন মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে একটা দরকার পড়ে, আর একটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের একটা যেটা আছে যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটাই দরকার পড়ে। এটা ছাড়া আর কিচ্ছু দরকার পড়ে না। এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আর লনের একটা মাঝে মাঝে দরকার পড়ে, লনের কোনটা দরকার পড়ে যে সামেশন ওয়ান বাই এক্স ডিএক্স, এটা সমান সমান কি লন এক্স প্লাস সি। এই তিনটাই ভেক্টরের ক্যালকুলাস, মানে এই তিনটাই। অনেক সূত্র দেখবা তোমার বইয়ে দেওয়া, আলটিমেটলি সব পড়তে হবে না, হ্যাঁ সব পড়তে হবে না, বাট আমাদের ক্যালকুলাসের ম্যাথ দিবে বলছে। ক্যালকুলাসের কি ম্যাথ দিবে? তোমরা যদি ম্যাথের ক্যালকুলাস করো এরপরে আর ক্যালকুলাসের ম্যাথ লাগে? এমসিকিউতে ভাইয়া আছে ভাই, এমসিকিউর জন্য তো এমসিকিউ কোর্সে তো করাইতে করাইতে এখানে তো অবস্থা খারাপই করে রাখেছে। এক ভেক্টরের জন্য মানে নিউটনীয় বলবিদ্যার লেকচার এমসিকিউর জন্য এত বিশাল দিছি, আমার তো নিজেরই পরবর্তীতে খারাপ লাগতেছিল। দেখা কি বলবো যে এত বিশাল এমসিকিউর জন্য হয় না, আমি নিজেই একটু অবাক হয়ে গেছিলাম। আচ্ছা যেটাই হোক, তুমি যদি শুধুমাত্র সিকিউর জন্য বলো, দেখো টোটাল এমসিকিউ আসবে 25টা, তোমার চ্যাপ্টার আছে কয়টা? যদি তুমি আমি এইচএসসি 25 ব্যাচকে আমি বলি মানে স্পেসিফিকলি 8টা চ্যাপ্টার 25টা, মানে পার চ্যাপ্টার থেকে 3টা এমসিকিউ আসবে। পার চ্যাপ্টার থেকে যদি 3টা এমসিকিউ আসে, হ্যাঁ মানে এক্সাক্ট যদি বলতে যে 25 ডিভাইডেড বাই 8 সমান সমান কত পড়ে? 3.8 হয়েছে তো, 3.125 এটা পড়ে, তাই না? তো 3.125 কি আসা সম্ভব? এত সংখ্যক তো সম্ভব না, সো একটু এদিক সেদিক হবে। সো ভেক্টর থেকে মানে ভেক্টরের ক্যালকুলাস থেকে আসার সম্ভাবনা খুবই কম। কোথা থেকে আসবে আমি তোমাকে বলি, আসবে হচ্ছে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এই তিনটা জিনিস থেকে। কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, ক্যালকুলাস থেকে আলটিমেটলি আসবে না, এটা তুমি লেখা রাখো, আসবে ওইখান থেকে। সো ওইখান থেকে কি আসতে পারে তাহলে এটাও একটু আলোচনা করি। কয়টা বাজতেছে ওরে বাবারে। আচ্ছা ওইটা ফার্স্ট ট্র্যাকের ক্লাসে একদম যেটা ক্লাসে যখন পড়াবো তখনই আলোচনা করবো। এখন জাস্ট বলি যে আমার কার্লটা ইউজ করা হয় ভেক্টর থেকে ভেক্টর ফর্মে যাওয়ার জন্য, তারপরে হচ্ছে আমার ডাইভারজেন্স ইউজ করা হয় ভেক্টর থেকে স্কেলার যাওয়ার জন্য, আর গ্রেডিয়েন্ট ইউজ করা হয় স্কেলার থেকে ভেক্টরে উন্নীত হওয়ার জন্য। এর মধ্যে ডাইভারজেন্স যেই জিনিসটা, এই জিনিসটা মিনস করে যে একটা ভেক্টর ক্ষেত্রের কি প্রসারণশীল না সংকোচনশীল, নাকি এটা ধ্রুব অবস্থায় আছে অর্থাৎ সলিনয়েডাল অবস্থায় আছে, এই জিনিসটা। আর আরেকটা কি, যদি প্রসারণশীল হয় তাহলে পজিটিভ ডাইভারজেন্স মানে
এবং ঘনত্ব হ্রাস পায় যদি মনে করো যে এটার সংকোচনশীল হয়, ঘনত্ব বৃদ্ধি পায় কিন্তু সংকোচনশীল, দ্যাটস ওয়াই ডাইভারজেন্স নেগেটিভ, ডাইভারজেন্স যখন 0 হয় সলিনয়েডাল হয়। কার্ল মানে কি, যে একটা ভেক্টর রাশির ঘূর্ণনশীলতা প্রকাশ করে, ঠিক আছে। সো যখন সে ঘুরবে তখন সে অসংরক্ষণশীল, আর যখন সে ঘুরবে না অঘূর্ণনশীল তখন সে সংরক্ষণশীল। সো এই যে কয়েকটা আমি মুখের কথা বলছি, এই কথাগুলো খাতার মধ্যে একটু কষ্ট করে নোট ডাউন করবা, এইগুলোর থেকে আলটিমেটলি ঘুরে পেছে এমসিকিউ আসবে। শেষ। নিউটনীয় বলবিদ্যা আসো। এখন বলো নিউটনীয় বলবিদ্যায় কার কি সমস্যা? বলো বলো তোমাদের প্রবলেমগুলো জানাও। জানি, বাট স্যার কলেজের এক্সামে দিবে বলছিল তাই আর কি। ক্যালকুলাস ইন্টিগ্রেশনের আচ্ছা আচ্ছা দাঁড়া আমি মনে হয় মিস করছি। ক্যালকুলাস ইন্টিগ্রেশনের উপর ক্লাস একটা নিয়ে, অনলি ক্যালকুলাস, ওকে নেওয়া যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। প্রবলেম বুঝতে তাইলে ক্লাস, প্রবলেম হয় বুঝতে তাইলে ক্লাস দিব, একটা ক্লাস লাগবে, ওকে। আচ্ছা আচ্ছা, ম্যাথ ক্লাস করার কথা ছিল ভাই, তারপরেও ফার্স্ট টাইম আপনার সাথে লাইভ কন্টিনিউ করছি। ম্যাথ ক্লাস ফারহান লাবিব, ম্যাথ ক্লাস করার কথা ছিল, ম্যাথ ক্লাস তো এখন হচ্ছে না, ম্যাথ ক্লাস তো সম্ভবত 9:30-এর দিকে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার কামব্যাক করি। সবাই কি নিউটনীয় বলবিদ্যা দেখা ভয় পাইছো? নিউটনীয় বলবিদ্যা করাবো না, নিউটনীয় বলবিদ্যা করাবো না, নিউটনীয় বলবিদ্যার থেকে 2-3টা জিনিস শুধু দেখাই দিব। মানে নিউটনীয় বলবিদ্যা 5 মিনিটে শেষ হয়ে যাবে আমাদের আজকে। নিউটনীয় বলবিদ্যা এখন শুরু করতে গেলে 3 ঘন্টা লাগবে। সো আমরা নিউটনীয় বলবিদ্যার দিকে যাচ্ছি না, আমরা আসো নিউটনীয় বলবিদ্যার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি। যেহেতু বলবিদ্যা বলতেছে, বল সম্পর্কে জানতে হবে। সো বলের এসআই ইউনিট আমরা সবাই জানি, বলের এখন এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে এই পোলাপান কই যাও তোমরা, বলের এসআই ইউনিট, এসআই ইউনিট কি কে বলতে পারবা? বলের এসআই ইউনিট কি, তাড়াতাড়ি বলো। বলের এসআই ইউনিট কে বলতে পারবা দেখি? আজকে তোমরা মানে আমার কোশ্চেনের আনসার করতেছো না কেন? তোমরা কি জানো না, নাকি আমাকে জানাইতে যাচ্ছ না যে ভাইয়া যাই না গেলে তো সর্বনাশ, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে? কোনটা? হ্যাঁ, জানাইতে চাচ্ছ না? তাইলে এসআই ইউনিট হচ্ছে নিউটন, তাই না? যেটা এন দ্বারা প্রকাশ করা হয়। আর লিখলাম না, নিউটনের সবাই জানি NEWTON, লিখেই দিই। এসআই ইউনিট হচ্ছে নিউটন। কিভাবে আমরা নির্ণয় করি? নিউটন মানে কি, নিউটন মানে কি যে নিউটনের কি সংজ্ঞা দেওয়া লাগবে? আবার আপাতত না দিই, যেহেতু আমরা 7 মিনিটে ক্লিয়ার করব। এই যে এতক্ষণে ভাল লাগতেছে যে সবাই এতক্ষণে আনসার করতেছো। এইবার আসো বলের, এবার হচ্ছে এফপিএস, ঠিক আছে? আচ্ছা এফপিএস এর আগে সিজিএসটা শেষ করি, ওইটা একটু ইজি। সিজিএস, এবার বলো বলের সিজিএস ইউনিট কোনটা? বলের এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এন দ্বারা। এবার বলো বলের সিজিএস ইউনিট কোনটা? 3টা জিনিস তোমাকে জানতে হবে, এমকেএস অর এসআই ইউনিট, সিজিএস ইউনিট, আর একটা হচ্ছে কি এফপিএস ইউনিট। মাস্ট এই 3টে জানতে হবে। কিসের জন্য জানতে হবে? এমসিকিউর জন্য জানতে হবে। ভালো কথা, এই চ্যাপ্টারের আরেকটা টপিকস আমার পড়ানো দরকার আছে, যেটা আমরা স্কিপ করি। আজকে আমি জাস্ট ওগুলাই বলবো। তুমি আজকের ক্লাসটা করো, যে জিনিসগুলো তুমি স্কিপ করছো তোমার ওই জিনিসগুলো কভার হয়ে যাবে, তাহলে তোমার ওইটা নিয়ে আর চিন্তা করতে হবে না। জাস্ট একবার আমার কথা স্মরণ করলেই হয়ে যাবে। হ্যাঁ, যদি তুমি স্মরণ করলে তোমার বিপদে আমি তোমার সামনে আসতে পারবো না, হতে বড় ক্ষমতা আল্লাহ দেয় নাই। তারপরেও যেটাই হোক, এই যে একজন বলতে পারছে রাকিব, কোথায় গেল তোমার ইয়েটা? রাকিবুর রহমান, এই তো রাকিবুর রহমানকে আজকে কি দেওয়া যায়? আচ্ছা আমার পক্ষ থেকে তোমার জন্য অনেক দোয়া রইলো, যেহেতু তুমি আনসারটা দিতে পারছো। সিজিএস ইউনিটের বলের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, ঠিক আছে? বলের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। 1 ডাইন মানে কি? 1 ডাইন মানে হচ্ছে 1 সেন্টিমিটার
গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। কোথায় গেল কোথায় গেল, এই যে অবশ্যই গ্রাম আছে, গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। আর এটার জন্য কি হবে, 1 নিউটন মানে কি, 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি মিটার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ, আশা রাখছি ভালো হবে, দোয়া করেন। ওকে ভাই কি এইচএসসি 25 ব্যাচ, এই তোমরা 25-26 যাই না, কি করবো আগে এখানে একটু মন দাও। ওকে সমস্যা নেই, তোমরাও গল্প করতে পারবে, আমরা সবাই গল্প করতে করতেই শিখবো। তো এই জিনিসগুলো হচ্ছে মানে আমাদের বেসিক জানার জন্য, ওই যে আমরা বলি বেসিক কি ওই যে এই হচ্ছে বেসিক। তুমি এইটা জানো, তুমি আর পরে দেখবা তোমার এমসিকিউতে কোনো প্রবলেম হবে না, মানে এইগুলো জানার পর তুমি এমসিকিউ খুব ইজিলি, তোমার একটা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমি একদম এটা ডিপলি জানি। ম্যাথ তো করবোই আমরা, ম্যাথ তো ইনশাল্লাহ আমরা ফার্স্ট ট্র্যাকে করবোই, ফার্স্ট ট্র্যাক ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে, আর হয়তো 3 দিন আছে। সো তোমরা তাড়াতাড়ি এনরোল করে ফেলো, বুঝতেই পারতেছো যে কি টাইপের ক্লাস হবে, মানে যেহেতু এইখানে এই টাইপের পড়াচ্ছে যে ওইখানে বুঝতেই পারতেছো যে এইগুলোর উপর একদম প্রো বানায় ফেলা হবে। সো তোমরা তাড়াতাড়ি, এই যে রাকিব একটা ভালো কাজ করছে, সে আমাকে একটা অ্যাডভান্স আনসার দিয়েছে। সো আমি ট্রাই করব রাকিব রহমানের জন্য ফিজিক্স ফার্স্ট ট্র্যাকে স্পেশাল কোনো অফার রাখতে, এটা একদম নোট ডাউন করে রাখবো। আমি চাইবো যা কেমিস্ট্রিওয়ালা পেজের পিছনে যারা আছে ম্যানেজমেন্ট একটু যাতে ব্যাপারটা একটু নোট ডাউন করে রাখে রাকিবুর রহমানের জন্য। আচ্ছা এটা একটা ভালো জিনিস বলছে তো রাকিব, তোমার কথাটা, রাকিবুর রহমান তোমার কথাটা একটু লিখেই রাখি, তোমার ওইটা আমি আসতেছি। ঠিক আছে, ও একটা ভালো আনসার দিছে, আনসারটা আমাদের লাগবে, এটাও আমরা পড়বো ইনশাল্লাহ। এরপরে আসি বলের এফপিএস ইউনিট। এই এমন না তো তোমরা আবার ঘুমায় যাচ্ছ না তো, দেখো কেউ কিন্তু ঘুমা যায় না। বলো তো 1 গ্যালন সমান কত কেজি, এই যে শুরু হয়ে গেছে রে। ফারহান লাবিব বলছে 1200 কেজি, হয়েছে কি, এবার পেজের মেম্বাররা এবার আনসার দেন হয়েছে কিনা। আচ্ছা এবার আসো এফপিএস পদ্ধতিতে বলের ইউনিটটাকে কি বলা হয়, এবার কি আনসার দিতে পারবে, এফপিএস পদ্ধতিতে কি বলা হয় বলো তো। কোথায় তোমরা ভয় পাইছো, কত বলতে বলবে না, 1 গ্যালন সমান কত কেজি, দুইজন আনসার দিছে দুইটা, একজন দিছে 1200 কেজি, কি বুঝে 1200 কেজি, জান্নাতুল ফেরদৌস বলছে 3.78 কেজি, জান্নাতুল ফেরদৌস বলতেছে 3.78 কেজি। কি পেজের মেম্বাররা এবার বলেন হয়েছে কি হয়েছে না। আচ্ছা গ্যালনের হচ্ছে কয়েকটা আছে, ঠিক আছে কয়েকটা সিস্টেম আছে, সো এই জিনিসগুলো তোমাদেরকে একটু বুঝতে হবে। সো গ্যালন নিয়ে এখন আলোচনা করতেছি না, এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আর একটা লাইভে, মানে কি কি জিনিস আমাদের আসলে প্রয়োজন পড়ে এরকম অনেক কিছু আছে, অফ টপিক্সে আসলে বলা যায়, আমি আসলে অফ টপিক্সে যাইতে চাচ্ছি না, হ্যাঁ অফ টপিক্সে আসলে যাইতে চাচ্ছি না। সো যেটাই হোক, কোথায় আমার আনসার তো আমি পাচ্ছি না তো, কোথায় গেল আমার আনসার, আমি জিজ্ঞেস করছি বলের এফপিএস ইউনিট কোনটা, এফপিএস ইউনিট কি জানি, আচ্ছা আমি জানাই দিই, আমাদের হাতে বেশি সময় তেমন একটা নাই, এটা হচ্ছে পাউন্ডার, এটা হচ্ছে পাউন্ডার, পাউন্ডার মানে কি, মানে হচ্ছে 1, এটা কি এফপিএস না ফুট পাউন্ড, 1 পাউন্ড এফটি সেকেন্ড স্কোয়ার, এই জিনিসগুলো আমাদের সবার জানা থাকতে হবে। আর আরেকটা কি থাকতে হবে, এই তিনজনের ভিতরে রিলেশন জানা থাকতে হবে, তিনজনের ভিতরে রিলেশনটা হচ্ছে 1 নিউটন, 1 নিউটন সমান কত হবে, 1 নিউটন সমান এই যে একটু আগে এই জিনিসটাই কে জানি বলছিল, রাকিবুর বলছিল 10 টু দি পাওয়ার 5 ডাইন, ঠিক আছে। সীমা আক্তার বলছে পাউন্ডাল, জান্নাতুল ফেরদৌস বলছে পাউন্ডাল, তারপরে রাকিবুর রহমানও বলতেছে পাউন্ডাল। হ্যাঁ আচ্ছা সম্ভবত তোমাদের কমেন্টটা একটু আমার কাছে লেটে আসে, হইতেই পারে, হ্যাঁ এটা কোনো সমস্যা না, হইতেই পারে, যাই হোক পারছো। আর জান্নাতুল ফেরদৌস কি বলতেছে 3.78 কেজি, হ্যাঁ জান্নাতুল তুমি যেটা বলছো 1 গ্যালন সমান 3.8, তবে কোথাও কোথাও তুমি একটু ভালোভাবে দেখো 3.78 তো 7.9ও লিখে, এইটাও লিখে, সো এই জিনিসটা যেহেতু সেকেন্ড ডিজিটে এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখবে, এইটাও কিন্তু লিখে, তারপরে তোমার যেটা যে ঠিক নাই তা না, এটাও ঠিক আছে, ঠিক আছে এটাও কিন্তু ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা
এবার আসো তাদের মধ্যে কোরিলেশন যেটা থাকবে, 1 নিউটন, এটা হচ্ছে 7.2324, সম্ভবত এত পাউন্ডাল, এই জিনিসটা। সো এই জিনিসটা সবার জানতে হবে, যে এই তিনটা জিনিস আগে জানবা, যে কোনটার ইউনিট কি কি। যেহেতু তুমি বল নিয়ে পড়বা, তোমাকে বলের বিষয়ে একদম মানে কি বলতে হবে, যে সর্ববিদ্যায় বিশারদ, তো তোমাকে বলবিদ্যায় বিশারদ হইতে হবে। তোমাকে বলবিদ্যায় বিশারদ হওয়ার জন্য তোমার জিনিসটা জানতে হবে। ইয়েস স্যার, ওয়াটার 3.78 কেজি, মিল্ক 3.924 কেজি, ওরে বাবারে, গ্যাসোলিন 2.8 কেজি, মানে কি এত কিছু কিসের ইউনিট দাঁড়ায় দিতেছ? আচ্ছা বুঝতে পারছি, তোমরা এখন পুরো ইউনিট নিয়ে আমার পিছে লাগছো, সমস্যা নাই। আমরা ইউনিট নিয়ে আরেকদিন কোনো একটা ক্লাসে আমরা দেখি কোনো গেম খেলা যায় কিনা, আমরা হচ্ছে গেম খেলতে খেলতে শেখার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা এখন আসি, এই জিনিসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। এই জিনিসটা মাথায় রাখবো কেন? এই জিনিসটা মাথায় রাখা দরকার হয়েছে, আমাদের অনেক সময় স্যারেরা চালাকি করে কি প্রশ্ন একটা সহজ করে, কিন্তু দেয়া হচ্ছে উল্টাপাল্টা ইউনিট ধরায়। এই উল্টাপাল্টা ইউনিটগুলো ধরাই দিলে আমাদের মাথাটা খারাপ হয়ে যায়। সো এই জিনিসটা আমরা করব। আচ্ছা এবার আসি, নিউটনীয় বলবিদ্যার আরেকটা টপিকস দেখাবো, আরেকটা টপিকস দেখালে আমাদের মোটামুটি ডান। তাহলে আমরা নিউটনীয় বলবিদ্যার তেমন বেশি কিছু লাগবে না। আর সূত্র যেগুলো আছে, এখন বলতে পারো নিউটনীয় বলবিদ্যাতে হাজার হাজার সূত্র আছে, হাজার হাজার সূত্র থাক, ওটা তো আমরা ফার্স্ট ট্র্যাকের জন্য আছে, আমাদের যে জিনিসটা দরকার বেসিকের জন্য আমরা জাস্ট ওইটা পড়বো এখন। হ্যাঁ, সো তোমরা কোথায় যাচ্ছ সবাই? বেশি তো রাত সন্ধ্যা হয় না, এত পালায় যাচ্ছ কেন? একটু থাকার ট্রাই করো, একটু থাকার ট্রাই করো। হ্যাঁ আচ্ছা এবার আসো, নিউটনীয় বলবিদ্যা। বলবিদ্যা যখন পড়বা তোমাকে জানতে হবে যে বল কত প্রকার, মানে বল তো অনেক প্রকারের আছে, মৌলিক বল কত প্রকার। ওই যে একদম ফার্স্ট চ্যাপ্টারে কি আলোচনা করছিলাম, আমার মৌলিক রাশি কয়টা, মৌলিক রাশিগুলা কয়টা এবং কি কি, ঠিক আছে? 6 থেকে 7টা আছে, 6টা মনে হয় লিখছিলাম, আরেকটা মিস গেছে কিনা আমার ঠিক খেয়াল নাই। তো ওইটা ছিল মৌলিক রাশিগুলা কি কি, এখন হচ্ছে মৌলিক বলটা কি কি। এখন বলো তো বল নিজে কি মৌলিক না যৌগিক? বল নিজে মৌলিক না যৌগিক বলতে পারবা? বল কিন্তু যৌগিক, তবে মৌলিক বল আছে যে অন্য বল থেকে প্রাপ্ত না, তারা নিজেরাই হয়। হ্যাঁ, এই মৌলিক বলগুলা কি কি? মৌলিক বলগুলা হচ্ছে, এবং এই টপিক্সটা আমার আধুনিক পদার্থবিজ্ঞানে কিন্তু সেম টপিক্সটা আছে, একদম কপি পেস্ট করা। সো তুমি একবার শিখবা, তোমার 2বারে কাজে হয়ে যাবে। আচ্ছা, আর তোমার বেসিক ক্লিয়ারের জন্য দরকার। সামিহা ফায়রোজ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। এতক্ষণে আমরা মোটামুটি অনেকটাই লেখাপড়া করছি, তারপরে ওই যে এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক শুরু হচ্ছে, মানে তুমি আমার লাইভে যেই মুহূর্তে থেকে আসবে ওই মুহূর্তে দেখবে একটা না একটা নতুন টপিক এবং ইম্পর্টেন্ট টপিক হচ্ছে। সো এখন থেকে তুমি যদি ভালোভাবে এঙ্গেজ থাকো, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবা। আমরা আসি, আমরা একটানে শিখি যে কি কি মৌলিক বল আছে। নাম্বার 1 হচ্ছে মহাকর্ষ বল, 1 নাম্বার হচ্ছে মহাকর্ষ বল, এটা বইয়ে আছে কিন্তু আমরা পড়ি না। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আমি আগে তোমাকে বলি কি কি বল, মনে রাখা সহজ উপায়: মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা মহাকর্ষ বলের পর তাড়িৎচুম্বক না লেখা আগে দুর্বল নিউক্লিয় বল লিখব। দুর্বল নিউক্লিয় বল, তারপরে তাড়িৎচুম্বক বল, চৌম্বক বল, এবং লাস্টে হচ্ছে সবল নিউক্লিয় বল। এটা নিয়ে বইয়ে দেখবা 2-3 পেজ লেখা আছে, তোমার 2-3 পেজ পড়তে হবে না, তুমি জাস্ট আমার সাথে কয়েকটা জিনিস দেখো তাহলেই হবে। তাহলে আমি যেহেতু বলছি যে সিরিয়ালটা হচ্ছে এইটা, তাহলে তো আমাদের তাদের সবলতা জানতে হবে। তো সবলতা ডিরেক্ট মেজার করার কোনো ওয়ে নাই, সবলতা ডিরেক্ট মেজার করার কোনো ওয়ে নাই। সো আমাদেরকে এটা মানে একটাকে সমানে ধরতে হবে যে সে হচ্ছে স্ট্যান্ডার্ড, তাহলে তার তুলনায় আরেকজন কতটুকু। আমি যদি বলি তোমাদের 2জন বন্ধুকে দাঁড় করাই দিলাম বা 3জন বন্ধুকে দাঁড় করাই দিলাম, দিয়া বললাম কার শক্তি কত, তুমি বলতে পারবা? তুমি কখনোই বলতে পারবে না। তুমি জাস্ট বলতে পারবা ওর থেকে ওর বেশি, ওর থেকে ওর কম, ওর একটু বেশি আছে, ওর কম আছে, তুমি জাস্ট কম্পেয়ার করতে পারবা, তুমি এক্স্যাক্টলি কখনো বলতে পারবে না। সেই 4টা মৌলিক বলের ব্যাপারটাও আসলে এইরকমই, ঠিক আছে? এই 4টা মৌলিক বলের ব্যাপারটা আসলে এরকম। তাহলে আমরা একটু দেখি যে কার অবস্থা কেমন। তাহলে তার আগে একটা কাজ করি, আমরা তাদের পাল্লা সম্পর্কে জানি নাকি? তাদের পাল্লা কত? আসো, প্রথমে হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম, মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম। তাড়িৎচুম্বক বলের পাল্লাও হচ্ছে অসীম, 2টা অসীমকে আগে লিখে ফেলি। তারপরে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻16 মিটার। সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার, ঠিক আছে? অনেক জায়গায় রেঞ্জ দেয়, রেঞ্জ দিলে 1 কমায় লাগবে,
10⁻⁻14 থেকে 10⁻⁻15, 10⁻⁻15 থেকে 10⁻⁻16 যদি রেঞ্জ আকারে লিখে, আর যদি এক্সাক্ট সংখ্যা আকারে চায় এটা হচ্ছে তার পাল্লা। তাহলে পাল্লা আমাদের জানা শেষ। পাল্লা জানার পর আমরা কি জানবো? তারপরে আমাদের দরকার পড়বে হচ্ছে এখন তাদের সবলতা। সবলতা তো আর বলতে পারবো না, আপেক্ষিক সবলতা আমরা এখন দেখব। ধরে নিই ওর সবলতা হচ্ছে 1। ওর সবলতা যদি 1 হয় তাহলে ওর সবলতা হচ্ছে 10⁻30 এবং ওর সবলতা হচ্ছে 10⁻, তারের চৌম্বক বল 10⁻39, ওর সবলতা হচ্ছে 10⁻41। মানে এইটার যদি 1 ধরো তাহলে এটার থেকে এটা এত গুণ, 10⁻30 কিন্তু হিউজ, এত গুণ বেশি, এটার থেকে এটা আবার এইটা কার সাথে কম্পেয়ার করছি? সবার সাথে মহাকর্ষের তুলনায় কে কত গুণ বেশি সবল, এইটা আসলে আমরা এখানে মেজার করছি। বায়োলজিতে ঢুকে গেছিলাম ভাইয়া, আয় হায়, আমি তো জানতাম কেউ অন্য কিছুতে যাইতে পারে, সাবজেক্টেও ঢুকা যায়। হ্যাঁ, যদি সাবজেক্টে ডুব মারতে পারো ভালোই, খারাপ না। পড়ালেখা আলটিমেটলি পড়ালেখা করলেই হয়েছে, মানে ফিজিক্স নিয়ে যে পুরো থাকতে এমন কোনো কথা নেই। আচ্ছা, এইবার একটা কাজ করি, এবার ধরে নিই ওরে ধরে নিই 1, ওকে যদি 1 ধরি, তুমি একটা দিয়ে বিচার করলে পারো, তবে ওকে যদি তুমি 1 ধরো তাহলে ওরে কি করবা? ওরে হচ্ছে 10⁻⁻2 হবে, এটা হচ্ছে 10⁻11 হবে, এটা হচ্ছে 10⁻41 হবে। তুমি যদি আপেক্ষিক সবলতা ওর জন্য 1 ধরো তাহলে 1 ধরলে সিরিয়ালটা হচ্ছে এরকম, আর আপেক্ষিক সবলতা যদি মহাকর্ষের জন্য 1 ধরতেছো তাহলে সিরিয়ালটা হচ্ছে এরকম। আর তুমি যদি বলো না আমি মাঝখানে যে কোনো একজনকে ধরবো, ধরো, সমস্যা নেই, হিসাব করে নিলেই হচ্ছে। আলটিমেটলি একজনের থেকে আরেকজন এত গুণ সবল থাকলেই হচ্ছে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটা শুধু উপরে লেখা উচিত ছিল যেটা হচ্ছে তাদের পাল্লা। এইটা দ্বারা এখানে বুঝাচ্ছি, প্রথমে হচ্ছে পাল্লা বুঝাচ্ছি, তারপরে এটা হচ্ছে আপেক্ষিক সবলতা বুঝাচ্ছি, সবলতা বুঝাচ্ছি। এই জিনিসগুলো উপরে লিখি নাই, তোমরা বুঝে নিও। লাস্টে আমার কি দরকার পড়বে? লাস্টে আমার দরকার পড়বে যে আসলে কোন শক্তিটা বা সরি বলটা কোন কণার জন্য আসলে কাজ করতেছে বা কোন কণার জন্য দায়ী, কোনটা কোন কণার জন্য দায়ী। আচ্ছা, এই ব্যাপারে তোমরা কি আমাকে হেল্প করতে পারবে? দেখি কে কতটুকু জানো। তোমরা তো মোটামুটি সবাই এখানে যারা যারা ক্লাস করতেছো সবাই কিন্তু তোমরা কেউ কেউ 25 পরীক্ষা দিবা, কেউ কেউ 26 অলরেডি ফার্স্ট ইয়ার শেষ করছো, মানে তোমাদের নিউটনীয় বলবিদ্যা শেষ। তো নিউটনীয় বলবিদ্যা যদি শেষ হয় তাহলে আমাকে একটু জানাও। মহাকর্ষ বল, মহাকর্ষ বলটা হয় কার জন্য? কি হইল? গ্র্যাভিটন কণার জন্য। গ্র্যাভিটন বানানটা দেখে নি, ওটা কি জফলা আকার নাকি? এটা আসলে গ্র্যাভিটনটা এইভাবে লেখে, ইংলিশে লেখে GRAVITON। তো বাংলায় কিভাবে লেখে আমার ঠিক খেয়াল নেই। গ্র্যাভিটন। তারপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তাড়িৎ চৌম্বক বল, এটা হচ্ছে ফোটন কণা, এটা হচ্ছে ফোটন কণা। তারপরে হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় হচ্ছে W আর Z বোজন কণা, আর এটা হচ্ছে গ্লুয়ন, নাকি উল্টা লিখলাম? এটা হচ্ছে গ্লুয়ন, ঠিক আছে। আর ঠিক 1 মাস পরে HSC এক্সাম, আপনাদের ক্লাসগুলো আমাকে অনেক হেল্প করছে, আপনাদের ক্লাসগুলো মিস করব ভাইয়া। গ্র্যাভিটন বইতে, গ্র্যাভিটন, হ্যাঁ ওই যে আমি বললাম না, আসলে এটার ইংলিশ স্পেলিংটা হচ্ছে এরকম, গ্র্যাভিটন। এখন এটার বাংলাটা কি হয় তাইলে? GRA, অনেকে গ্রে পড়ে, অনেকে গ্রে পড়ে, অনেকে গ্রাও পড়তে পারো। তো ইংলিশটা আসলে এরকম, তো মানে ইংলিশ থেকে বাংলা আসলে আসলে অনেক সময় ধরাটা একটু টাফ হয়ে যায়, আসলে হবেটা কি, ঠিক আছে। আমি লিখে দিছি জন্য আসলে ইংলিশটা এরকম হয়, আর বাংলায় যে এইটা ইচ্ছা লিখো। আচ্ছা, বইতে যেটা লেখা, বইতে এই জায়গাটা একটু মানে দেখবা যে দুর্বল নিউক্লিয় বল আর হচ্ছে সবল নিউক্লিয় বলের এটা যে গ্লুয়ন আর জেড বোজন, আমি নিজে অনেক সময় দুইটাতে একটু ঘোলাই ফেলতে পারি, তো স্বাভাবিক, মানে হইতেই পারে, বুঝতে পারছো? মানে হিউজ টাইম একটা জিনিস মনে রাখতে রাখতে বা অনেকদিন এটা আসলে রিভাইজ দেওয়া হয় না, এই জন্য আমার দরকার ছিল প্রথমে এটা পড়ানো, কিন্তু খেয়াল নাই, একজন বলার পর হঠাৎ করে আমার মনে পড়ছে যে আমার এই টপিক্সটাও আছে। সেই টপিক্সটা আমার পড়া যেহেতু শেষ, আমি একটু বলি কোনটা কোথায় লাগে। প্রথমে হচ্ছে মহাকর্ষ বল, যে গ্র্যাভিটন কণা, মহাকর্ষ বলটা হচ্ছে আমার যে কোনো গ্যালাক্সি গঠনে লাগে। নাম্বার 2 দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল কোথায় লাগতেছে? দুর্বল নিউক্লিয় বল, তাই না? এটা কার থেকে বেশি কম দেখি তো? তাড়িৎ চৌম্বক বল থেকে কম। দুর্বল নিউক্লিয়, আচ্ছা তাড়িৎ চৌম্বক বলটা কোথায় লাগতেছে? তাড়িৎ চৌম্বক বলটা হচ্ছে যে আমার পরমাণু নিউক্লিয়াসের চারপাশে যে আমার ইলেকট্রনটা ঘুরে, সো ইলেকট্রনটা ঘোরার জন্য দায়ী হচ্ছে এই তাড়িৎ চৌম্বক বল। তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এটা হচ্ছে বিটা কণা যখন ইয়া হয়,
কি বলবো, বিটারে যখন নির্গমন হয় তখন আমার এই শক্তিটার এটার সাথে সম্পর্কিত। আর হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বলটা কোথায় প্রয়োজন পড়ে, এটা হচ্ছে আমার একটা অ্যাটমের বা পরমাণুর নিউক্লিয়াসে যখন একাধিক কি বলো এটারে প্রোটন, একাধিক প্রোটন যখন একসাথে থাকে, তারা একসাথে থাকার জন্য আমার সবল নিউক্লিয় বলের দরকার পড়ে। কারণ এটা তো স্বাভাবিক যে দুইটা প্রোটন একসাথে থাকলে তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বল কাজ করবে, এই যে তাড়িৎচুম্বক বল, তারপরেও তারা একসাথে থাকতেছে। কিভাবে থাকতেছে, কারণ এটার থেকেও শক্তিশালী আরেকটা বল তাদের ভিতরে কাজ করতেছে। এই হচ্ছে মোটামুটি রিজন। তাহলে এই চ্যাপ্টারে আমাদের তেমন কিছু বলার নাই, বাদ বাকি সবকিছুই হচ্ছে সূত্র, সবকিছুই হচ্ছে সূত্র। তবে এই চ্যাপ্টারের একটা বিরক্তিকর একটা সূত্র আছে, যে সূত্রটা অনেক সময় আমরা প্যাচ লাগাই ফেলি। এটা কি, যখন দুইটা বস্তু, যখন একটা ধরো দুইটা বস্তু ছিল, আদি বেগে আসতেছে, সংঘর্ষ হয়েছে, তারপর তাদের শেষ বেগ কত, এরকম একটা সূত্র আছে। তো এই সূত্রটা তোমাদেরকে একটু শিখাই দেই, আরও একবার শিখাই দিছিলাম। দুইটা বস্তু, প্রথম একটার আদি বেগ u1 u2, শেষ বেগ v1 v2, ধরে আমি ম্যাথটা করতেছি। তাহলে তুমি দেখো যে শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ কীভাবে নির্ণয় করবে, এরকম একটা সূত্র আছে না, আমাদের কিন্তু অনেক সময় মনে থাকে না। সো আমিও আগে মুখস্থ করতাম, মনে থাকতো না। তারপর যেটা করলাম, এই ওয়েতে লিখা আরম্ভ করলাম, যে প্রথমে প্রথম বস্তুর জন্য যেটা লিখবো, এটা হচ্ছে প্রথম বস্তুর জন্য লিখবো, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ লিখবো। যেই জায়গাগুলোতে মিল আছে, অর্থাৎ এই জায়গাগুলো আমার আর কখনোই মুখস্থ করা লাগবে না। নিচে সবসময় দুইটা বস্তুর যে ভর আছে তাদের ভরগুলো যোগ করে দিব, শেষ। আচ্ছা, এখন দেখো প্রথম বস্তুর জন্য নির্ণয় করবো না তার শেষ বেগ কত, তাহলে প্রথম বস্তুর জন্য যেহেতু নির্ণয় করবো, তাহলে লিখি প্রথম বস্তুর ভর মাইনাস দ্বিতীয় বস্তুর ভর ইন্টু প্রথম বস্তুর আদিবেগ। ঠিক আছে, যখন দ্বিতীয় বস্তুর জন্য করবা তখন সেম, দ্বিতীয় বস্তুর ভর মাইনাস প্রথম বস্তুর ভর ইন্টু, যেহেতু দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয় করবা তাহলে দ্বিতীয় বস্তুর আদিবেগ। এতটুকু পর্যন্ত লিখলাম। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, যদি একান্তই মনে না থাকে তখন এই কাজটা করব। এরপরে এইখানে কাকে প্রায়োরিটি দিছো, m1 কে প্রায়োরিটি দিছো, সো এইখানে 2m2, u1 লিখছিলা, এখানে u2, এখানে m2 কে প্রায়োরিটি দিছো, সো এখানে m1 কে দিবা, এখানে u2 লিখছিলা, এখানে u1 লিখো, শেষ। এই ওয়েতে, কারণ এই দুইটা সূত্র আসলেই মানে ইজি, কিন্তু দেখা যায় যে আমরা আসলে একটু উল্টাপাল্টা করে ফেলি, সেই জিনিসটা একটু দেখাই দিলাম। আচ্ছা, এরপরে আসো, আসসালামু আলাইকুম ভাইয়া, সানজিদ আক্তার লামিয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? অলরেডি অনেক লেট, সো সমস্যা নাই তারপরও। আচ্ছা, কাজ ক্ষমতার শক্তি, কাজ ক্ষমতার শক্তিতে একবার আমার একটা গ্রুপ আছে, এটা হচ্ছে প্রবলেম ডিসকাশন গ্রুপ, যেহেতু এটা পাবলিকে আমার লাইভ চলতেছে, তোমাদেরকে বলি, ওইখানে সবাই সমস্যায় পড়ছে যে একটা কুয়ার থেকে পানি যখন উত্তোলন করা হয়েছে, সমস্যা মানে হয়েছে এখানে যে কুয়াটা অর্ধেক পরিপূর্ণ ছিল, তাহলে পানি সরাইলে তাইলে আসলে এখানে কাজ কি পরিমাণ হয়েছে। তো আমি বুঝতেই পারতেছি লেট করে ফেলছি, হ্যাঁ অনেক লেট করে ফেলছো, আসলেই লেট করছো। তো এখন কি করব, কাজ ক্ষমতা শক্তি বাড়াবো, 21 9টা 12 বাজে। আচ্ছা, আমাদের ম্যাথ এক্সপ্রেস লাইভ কয়টা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন এই যে প্রবলেমগুলো হয়, এগুলো আসলে খুব মজার প্রবলেম। আর আরেকটা কথা, এই টপিক্সের কাজ ক্ষমতা শক্তির একটা ইম্পর্টেন্ট টপিক্স থাকে স্প্রিং রিলেটেড। স্প্রিং রিলেটেড এটা অনেকে কাজ ক্ষমতা শক্তিতেও বলে, আর অনেকে হচ্ছে পর্যায়বৃত্ত যে গতি, ওই চ্যাপ্টারেও পড়ায়। সো 2 চ্যাপ্টার যে কোনো এক চ্যাপ্টারে পড়াইলেই হয়। সো এইটা যারা কাজ ক্ষমতা শক্তিতে যারা স্প্রিং নিয়ে কোনো প্রবলেমে থাকবা, আমি ট্রাই করবো আজকের লাইভটা যখন ইউটিউবে আপলোড হবে, ওখানে ডেসক্রিপশনে স্প্রিং রিলেটেড ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে। তোমার যদি স্প্রিং রিলেটেড ক্লাসে কোনো প্রকার প্রবলেম হয়, তখন তুমি কি করবা, জাস্ট ওই জায়গার ওটা মোটামুটি 50 মিনিটের অ্যারাউন্ড একটা ক্লাস, তুমি এটা দেখলে তোমার স্প্রিং রিলেটেড যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা, লেট করছো, সমস্যা নাই, তুমি থাকতে পারো চাইলে। আমরা একটা কাজ করি, আমরা একটু অন্য টপিক্সে যাই। পর্যায়বৃত্ত, গাঠনিক ধর্ম, মহাকর্ষ, কি পড়ানো যায়? আমাদের হাতে টাইম খুবই কম, যে জিনিসগুলো আসলে আলোচনা না করলেই না, জাস্ট ওই জিনিসগুলো আলোচনা করবো আর কি, তেমন বেশি কিছু চাচ্ছি না। আচ্ছা, মহাকর্ষের চ্যাপ্টারে যাই। মহাকর্ষের চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট একটা জায়গা আছে, এই জায়গাতে আমরা আসলে অনেক সময় ভুল করি, একটু কনফিউজিং যে জায়গাগুলো, এগুলো আমি জাস্ট টাচ করতেছি। জি প্রাইম ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে আর স্কোয়ার, নিচে হচ্ছে আর প্লাস এইচ স্কোয়ার, এটা হচ্ছে ইন্টু জি। আরেকটা আছে জি প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। নিজের কি
সালিম ইনশাল্লাহ ভাইয়া নিজের হাইয়েস্টটা দিয়ে ট্রাই করছি, বাকিটা আল্লাহর উপর। আমার কফি শেষ, আমার কফি কি শেষ? আচ্ছা নিজের বেস্টটা দিয়ে ট্রাই করো, কারণ শেষ মুহূর্তে যা পারো তাই। আমরা অনেক সময় হয় না, কি করবো আসলে। আচ্ছা এই যে সূত্র 3টা লিখলাম, সূত্র 3টা কিসের সূত্র বলো তো প্রথমে? এইটা হচ্ছে কি, এই 3টাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের সূত্র। এইটা হচ্ছে এইচ উচ্চতার জন্য, এইটা হচ্ছে এইচ উচ্চতা। সবগুলো একটু লেখা দিই কোনটা কার জন্য, এরপরে বলবো যে আসলে এই 3টাতেই কেন আমি এখন ফোকাস করলাম, এই 3টাতেই কেন ফোকাসটা করলাম। প্রথমটা আসি, এটা হচ্ছে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, বুঝে নিয়ে এটা অভিকর্ষজ ত্বরণ লিখছি। এইটাও হচ্ছে এইচ উচ্চতায়, এটাও এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। এটা হচ্ছে এইচ গভীরতায়, এটা হচ্ছে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা দুইটা এখন যেটা গভীরতায় লিখছি এইটা ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই, এটাতে কোনো সমস্যা নাই। সমস্যা হয়েছে এই দুইটাতে, এটাও এইচ উচ্চতায় ত্বরণ, এটাও এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। প্রশ্ন হচ্ছে কখন কোনটা ইউজ করব, এটা আমাদের একটু প্রবলেম হইতে পারে। সো এইটা যদি কারো এরকম প্রবলেম হয় তখন সে কি করবা, তখন বলে রাখি এইটা কার জন্য ইউজ করবা আর এইটা কার জন্য। এইটা যখন হবে এইচ এর মানটা অনেক বেশি, ধরো এইচটা, এইচ এর মান আর এর কাছাকাছি, আর এইটা হচ্ছে এইচ এর মান আর অপেক্ষায় ক্ষুদ্রতর, মানে যথেষ্ট ক্ষুদ্রতর আর কি, ক্ষুদ্রতর। আর গভীরতার ব্যাপারটা থাক, গভীরতার ব্যাপারটা আরেকটা টপিকস আলোচনা করব। এটাতেও সমস্যা হয়, গভীরতা দুইভাবে মাপা যায়। হ্যাঁ গভীরতা দুইভাবে মাপা যায়, একটা হচ্ছে পৃথিবীর সেন্টার থেকে যদি আমি যাই উপরের দিকে তখন হয় একটা, যে সেন্টার থেকে এইচ উচ্চতায় বা এইচ গভীরতায় যখন বলবে তখন একটা আসে, আর পৃষ্ঠ থেকে যখন গভীরতা বলবে তখন মানে ঘটনা আরেকটা ঘটে। সো এই জায়গাটা আমরা একটু প্রবলেম হয় আমাদের। আচ্ছা লাল কি বোঝা যাচ্ছে না সমস্যা হচ্ছে, এটা একটু কেউ কাইন্ডলি একটু জানায় তো, যদি লাল মানে এই কালারে যদি লিখি তাহলে কি বুঝতে সমস্যা হয় কিনা। আচ্ছা এখন একটু বলি যে এইচ এর মানটা আর এর কাছাকাছি মানে কি। ধরো আর এর মানটা কত, প্রথম প্রশ্ন হচ্ছে আর এর মানটা কত। আর এর যে মানটা, আর এর মানটা আমরা কি জানি যে আর ইজ ইকুয়াল টু 6.4 ইন্টু 10⁶ মিটার, 6 মিটার। বা এটাকে যদি লিখি আর একটু ভালোভাবে লিখলে এইভাবে আসে, এত কিলোমিটার। ঠিক আছে, এখন এইচ এর মান যদি এইচ ইজ ইকুয়াল টু যদি 640 কিলোমিটার হয় তাহলে এটা কি তুমি কি হিসাবে কাউন্ট করবা? তখন তুমি সূত্র কি এই 2 নাম্বারটা ইউজ করবা নাকি 1 নাম্বারটা ইউজ করবা? কেউ একটু আনসার দাও তো দেখি। ধরো আমি তোমাকে বললাম যে আর এর মান আমি লিখে দিয়েছি, আমি তোমাকে বললাম এইচ ইজ ইকুয়াল টু 640 কিলোমিটার, তখন কি এটা তুমি 1 নাম্বার সূত্রের জন্য ইউজ করবা না 2 নাম্বার সূত্রের জন্য ইউজ করবা? এটা একটু জানাও, এটা একটু তাড়াতাড়ি জানাও। কই তাড়াতাড়ি জানাও। আচ্ছা আমি একটু হারাই ফেলছি আমার কমেন্টগুলো, একটা মিনিট।
একটা মিনিট, আমি একটু কমেন্ট হারাই ফেলছি, সরি, সব কিছুই হারাই গেছে মোটামুটি। এই যে এখন ঠিক আছে। আচ্ছা, এই যে পাইছি। আচ্ছা, সামিহা ফেরজ বলতেছে প্রথমটা কেন এইচ এর মান কি আর এর কাছাকাছি হয়েছে? সামিহা ফেরজ বলতেছে প্রথমটা এইচ এর কি খুব কাছাকাছি হয়েছে? দেখো তো, এটা 6400 কিলোমিটার, এটা 640 কিলোমিটার। কিভাবে হিসাব করবো আসলে? হ্যাঁ, এটা আসলে খুবই কাছাকাছি, কারণ দেখো 640 কিলোমিটার তুমি যদি মানে ভূপৃষ্ঠ থেকে বা পৃথিবীর যে সারফেস আছে সারফেস থেকে যদি চিন্তা করো, এভারেস্টের উচ্চতা কত? এভারেস্টের উচ্চতা হচ্ছে 8800 সামথিং মিটার, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই মিটার, ঠিক আছে? 8800 সামথিং মিটার মানে কি 8.8 কিলোমিটার। বা আমাদের যে বিভিন্ন প্লেনগুলো যাত্রীবাহী বিমান যখন উঠে সর্বোচ্চ হয়তো আমার জানা মতে 50,000 ফিট উপরে উঠে, তো 50,000 ফিট যদি উপরে উঠে এটা অ্যারাউন্ড কত মিটার হইতে পারে? এটা হচ্ছে অ্যারাউন্ড 8, মনে করো 8 দুগুণা 16, তো 14-15 কিলোমিটার। এত হবে না, আরও কম, 14-15 কিলোমিটার উপরে উঠলেই কিন্তু মোটামুটি ওইখানে এর উপরে যাইতে কিন্তু প্রবলেম হয়। সো বুঝতেই পারতেছো 14-15 জায়গায় আমি তোমাকে বলতেছি 640 কিলোমিটার, মানে বুঝতেছো যেটা কত হিউজ পরিমাণ। সো আসলে এটা আসলে আমার আর এর কাছাকাছি, কারণ এটার 10 ভাগের 1 ভাগ পড়তেছে। বা আমি যদি 640 না আমি যদি দিতাম 320 কিলোমিটার, তাও তুমি বলতে পারতা হ্যাঁ ঠিক আছে যে এটা আর এর খুব কাছাকাছি। কাছাকাছি কিভাবে? যে এটার 20 ভাগের 1 ভাগ ধরা যায়। কিন্তু এইটার যদি মনে করো 1000 ভাগের 1 ভাগ বা 100 ভাগের 1 ভাগ হইতো, এটা 100 ভাগের 1 ভাগ মানে কি 64 কিলোমিটার, তখন আমরা তাও মোটামুটি এটাতে আসলে আসতাম না। হ্যাঁ, তখন হয়তো আসতে পারতাম। যদি 100 কিলোমিটারের নিচে হয় তখন তোমরা মোটামুটি এইটাতে আসবা, তার উপরে গেলে এইটাতে যাবা। বুঝা গেছে? কারণ আমরা সবসময় বলি যে আর এর কাছাকাছি হয় আর এটা হচ্ছে আর অপেক্ষা ক্ষুদ্রতর হয়, কিন্তু এক্স্যাক্টলি কখন কোন মানটা হবে এটা একটু ধরাই দিলে ভালো হয়। তো এক্স্যাক্টলি তো ধরানো সম্ভব না, তো তুমি যেটা করবা যে 100 কিলোমিটারের কম যদি হয় বা 50 কিলোমিটারের কম যদি হয় তখন তুমি 2 নাম্বারটা ইউজ করবা, আর যদি 100 কিলোমিটারের বেশি হয় তখন তুমি 1 নাম্বারটা ইউজ করবা। অ্যাজ ইউজুয়াল এটা করলেই ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে কি আর কারো কোনো সমস্যা হয়? যদি সমস্যা হয় জানাইতে পারো। আমি এই চ্যাপ্টারে আর অন্য কিছু আলোচনা করতেছি না, কারণ অনেক টপিকস আছে এই চ্যাপ্টারের। এই চ্যাপ্টারে আরও একটা ভালো টপিকস আছে, এটা হচ্ছে জি এক এক সময় এক এক রকম আচরণ করে। জি এক এক সময় এক এক রকম আচরণ করে, ওইটাও একটু দেখাই দেই। একটা কনফিউজিং কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে যায়, দেখি কেউ আনসার করতে পারো কিনা, একটু দেখি। জি সমান আমরা জানি না, জি সমান কি বলতো? জি এর যে সূত্রটা, জি সমান হচ্ছে gm/r², তাই তো? এখানে জিটা কি মহাকর্ষীয় ধ্রুবক, এমটা কি গ্রহের ভর, আরটা কি গ্রহের ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো এখান থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে জি প্রপোর্শনাল টু 1/r²। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস লেখা যায় কি, যে জি সমান তোমরা দেখবা উপরে থাকতেছে 4/3 পাই r³ দ্যাটস মিন হচ্ছে r, জি থাকতেছে এম এর জন্য হচ্ছে, ভি এর জন্য দিছি রো, এটা হচ্ছে r, ঠিক আছে না? সূত্রটা ঠিক আছে? আমি একটু চেক করে নিই, আমারও অনেক সময় খেয়াল থাকে না। এম সমান হচ্ছে 4/পাই r³ ইন্টু রো, আর নিচে হচ্ছে জি ইন্টু r²। তাহলে এটা যদি বাদ যায় তাহলে থাকতেছে r, তাহলে 4/3 পাই জি রো r, 4/3 পাই জি রো r। আচ্ছা, এটার থেকে আমরা কি সিদ্ধান্ত উপনীত হইতে পারি? যে জি প্রপোর্শনাল টু r। এখন দেখো দুইটা জায়গায় দুই কথা বলতেছে, এটার আনসার কে দিতে পারবা? এইখানে বলতেছে যে গ্র্যাভিটি বা আমার অভিকর্ষজ ত্বরণ, এই যে অভিকর্ষজ ত্বরণ আর এর সাথে ব্যস্তানুপাতিক, আর এর বর্গের ব্যস্তানুপাতিক। এইখানে বলতেছে অভিকর্ষজ ত্বরণ আর এর সমানুপাতিক। কোনটা ঠিক কোনটা ভুল? দেখো দুইটাই কিন্তু, এই সূত্র কিন্তু দুইটাই ঠিক, আমি সূত্র থেকেই বলছি। এখন কে বলতে পারবা যে কোনটা ঠিক কোনটা ভুল? কেউ বলতে পারবা? কিনা জানাও, ফার্স্ট জানাও। কারণ এই যে এখন হয়তো এটার পরে হয়তো আর একটা চ্যাপ্টারের দিকে একটু যাব,
একটু যা একটু আলোচনা করব, তারপরে লাইভটা মানে মোটামুটি শেষ করে দিব। মানে তোমাদের কাছে খুব একটা বেশি সুযোগ নাই। কারো যদি তারপরেও কোনো ইউনিক কোয়েশ্চেন থাকে, ইউনিক কোয়েশ্চেন করতে পারো, আমাকে বলো। এখানে কিন্তু একটা দ্বন্দ্ব লাগা গেছে অলরেডি, যে জি একবার বলতেছি আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক, আবার বলতেছি জি আর এর সমানুপাতিক, আর বাড়লে জি বাড়বে, এখানে বলতেছি আর বাড়লে জি কমবে। কোনটা ঠিক কোনটা ভুল কেউ কি বলতে পারবা? তাড়াতাড়ি জানাও, দেখি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। এটা আমি আনসার দিব না, এটা তোমরা আনসার দিবা। এটা আমি তোমাদের জন্য কোয়েশ্চেন রেখে গেলাম, যাও। মানে আজকে টার্গেট ছিল সবগুলো অধ্যায় টাচ করার, কিন্তু সময় স্বল্পতার কারণে সবগুলো অধ্যায় আসলে টাচ করা সম্ভব হবে না, ঠিক আছে? আসি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিতে অনেক কিছু আছে, মানে এটাতে অনেক কিছু আছে, অনেক মজার একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারে আমার যেই জিনিসগুলো দরকার পড়ে, এই জিনিসটা হচ্ছে প্রথমে দ্বিতীয় অন্তরকের সমীকরণ দরকার পড়ে, dx স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা একটু সুন্দরভাবে লিখি। এখানে আমাদের একটা দ্বিতীয় একটা অন্তরকের সমীকরণ থাকে না? দ্বিতীয় অন্তরকের সমীকরণের কথা সবার মনে আছে তো? আচ্ছা, এই দ্বিতীয় অন্তরকের যে সমীকরণটা থাকে, আসলে কি ওইটা নিয়ে আলোচনা করা উচিত হবে? আচ্ছা, আর একটু ইম্পর্টেন্স টপিক্সের দিকে যাই, ওইটাও বাদ। ওই টপিক্স আমরা অলরেডি সবাই জানি, অনেক জায়গায় আলোচনা করা হয়ে গেছে। ওই টপিক্সের ওই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যদি টপিক্স বলি, তাহলে আচ্ছা আসলে গ্রাফেই আসি সরাসরি, সবগুলা সূত্র বাদ দিই, সূত্র বাদ দিয়ে আমরা সরাসরি গ্রাফে ঢুকে যাই। এই মনে করো অবস্থা, এই দিক, এইটা হচ্ছে আমার কি প্রকাশ করতেছে? এই প্রকাশটা করতেছে হচ্ছে সরণ, আর এইটা কি যাচ্ছে? এটা যাচ্ছে আমার টাইম। এদিকে আমরা প্রকাশ করি হচ্ছে, যদি এটা উচিত না, এটা ওয়াই দ্বারা প্রকাশ করা উচিত। যখন 26 পেজ তরঙ্গ পড়বা তখন দেখবে এটা ওয়াই দ্বারা প্রকাশ করতেছে, আর এই চ্যাপ্টারে আমরা এটাকে এক্স দ্বারাই প্রকাশ করি। এই দিকটা হচ্ছে এক্স, আর এই যে দিকটা, এটা হচ্ছে আমার সময় টি প্রকাশ করে, ঠিক আছে? এটা হচ্ছে আমার সময় টি প্রকাশ করে। এই যে যাও, তারপরে এইখানে নিচে থাক, এইখানে জিনিসটা দরকার পড়ে হচ্ছে এইটা। ধরে নাও এটা আমি সেমই আঁকছি, যদিও সেম হয় নাই, মানে অ্যামপ্লিটিউড এক একটার এক এক রকম হয়ে গেছে। ধরে নাও সবগুলা সেম, ধরে নাও সবগুলা সেম। এই যে সর্বোচ্চ যে অ্যামপ্লিটিউড বা সর্বোচ্চ যে বিস্তারটা, এই সর্বোচ্চ বিস্তারটাকে প্রকাশ করা হয় হচ্ছে এ দ্বারা। এই জিনিসগুলো কি আমরা জানি? এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এ দ্বারা। দুনো দিকেই সেম, যদি আমি দুইটা আসলে আলাদা আলাদা, মানে অ্যামপ্লিটিউডটা দেখতে একটু ডিফারেন্ট, হাতে আঁকছি বিধায়। আচ্ছা, এই যে যা দিলাম এগুলো সবগুলো হচ্ছে এর মান, আচ্ছা এটা হচ্ছে এক্স এর সর্বোচ্চ মান, সর্বোচ্চ সরণ। আচ্ছা, আর এদিকে তো সময় যত যাচ্ছে আমার ইয়া তত বাড়তেছে, তরঙ্গের দৈর্ঘ্য তত বেশি বাড়তেছে। আর একটা যে জিনিসটা দরকার পড়ে ল্যামডা, ল্যামডার মানটা কতটুক? ল্যামডার মানটা কতটুক? ল্যামডা হচ্ছে এই যে এতটুক, এখান থেকে এখান পর্যন্ত একটা, আর এখান পর্যন্ত আরেকটা, ঠিক আছে? এই হচ্ছে দুইটা ল্যামডা। এই হচ্ছে আমার ল্যামডা একটা, আবার এখান থেকে এখানে ল্যামডা আরেকটা। এটাও আমরা সবাই মোটামুটি জানি। আচ্ছা, শেষ সময়ের কি লাগবে তোদের বল দেখি? হ্যাঁ, অনেক কিছুই লাগবে। এই এতটুক, একটা যখন সম্পূর্ণ সাইকেল কমপ্লিট করে এতটুক পর্যন্ত একটা ল্যামডা বলি, আর একটা সাইকেল কমপ্লিট করলে আরেকটা ল্যামডা বলতেছে। আচ্ছা, এইখানে যে জিনিসটা এমসিকিউর জন্য দরকার পড়ে, আমরা অনেক সময় আমাদের ভৌত আলোক বিজ্ঞানে যখন যাই, তখন দশা পার্থক্যর সাথে আমাদের পথ পার্থক্যের একটা কি বলে, একটা ইকুয়েশন মুখস্থ করতে হয়। সো এটা তোমাদের দরকার নাই, তুমি এখানে জায়গাটা একটু বুঝানো, তাহলেই তোমার এতটুকু হচ্ছে। যে জিনিসটা তোমার বুঝতে হবে, এইখান থেকে এইখান পর্যন্ত যখন যায়, আমরা এটাকে ধরে নিই 360 ডিগ্রি বা 2 পাই। তাহলে এখানে তুমি যখন ল্যামডা ডিস্টেন্স অতিক্রম করতেছো, তখন তুমি 360 ডিগ্রি কৌণিক দূরত্ব বা 2 পাই রেডিয়ান কৌণিক দূরত্ব অতিক্রম করতেছো। এর মানে বুঝতেই পারো যে এইখানের যে অর্ধেকটা, এই অর্ধেকটা হচ্ছে কি? তাহলে 180 ডিগ্রি, সবটা যদি 360 ডিগ্রি হয়, এতটুকু পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি।
এতটুকু পর্যন্ত আসে হচ্ছে 180 ডিগ্রি। তাইলে এইটা যদি হয় তোমার 0 ডিগ্রি, এইটা হবে অর্ধেক, এটা হবে তাহলে 180 ডিগ্রি, এইটা হবে 360 ডিগ্রি। তাহলে এইখান থেকে এখান পর্যন্ত যদি 180 হয় তাহলে এটার অর্ধেক কত? এই জায়গাটাতে আসলে কি দাঁড়ায়? তাহলে এটাতে দাঁড়ালে 90 ডিগ্রি, আর এখান থেকে এখানে তাহলে 270 ডিগ্রি। মানে এইভাবে তুমি যদি একটু বুঝতে পারো তাহলে তুমি ইজিলি মানে এমসিকিউ আনসার করতে পারবে। এমসিকিউর জন্য তোমাকে খাতায় শুধু কি লিখতে হবে না, শুধু যে ইকুয়েশন লেখা আর কোনো কিছু নির্ণয় করতে হবে না। আচ্ছা আসি, সম্পূর্ণটা ল্যামডা তাহলে এতটুকু 180-র জন্য কত হয় বা পাইয়ের জন্য কত হয়? λ/2, তারও অর্ধেক যদি হয় λ/4। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এইগুলো আসলে আমরা এইভাবে যদি হিসাব নিকাশ করি আমাদের জন্য খুবই ইজি হয়। আচ্ছা পরেরটা আসি, পরে আরেকটা জিনিস, এবার একটু ইকুয়েশনের দিকে তাকাই, আমরা ইকুয়েশনটা কিভাবে লিখি যে x = a sin ωt প্লাস ডেল। এই যে ইকুয়েশনটা আমরা লিখি, এই ইকুয়েশনটাতে কোন জিনিসটা কি মিন করে? এই এক্সটা প্রথমে আসে, এক্স হচ্ছে সরণ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এটা হচ্ছে অধীন চলক। ম্যাথের ভাষায় যদি একটু বলি, কঠিনভাবেই বলি, এটা হচ্ছে অধীন চলক। মানে কি বোঝাচ্ছে? যে এইটা তুমি আসলে ডিরেক্ট লিখতে পারবা না, এখানে স্বাধীন চলক হচ্ছে টি। এই ইকুয়েশনটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট বা এটাকে আসলে স্পেসিফিকলি টাইম ডোমেইন বলা হয়। ফাংশনটা টাইম ডোমেইন কেন? টি এর উপরে ডিপেন্ড করতেছে। তুমি শুধু টি সময় ইনপুট দিবা, এখানে তোমাকে বলতে হবে যে এত সময় পর এই কণাটার বিস্তার কত বলতে বুঝাবে। তুমি যখন একটা নির্দিষ্ট সময় বলবা তখন আসলে আমরা এই ইকুয়েশন থেকে বের করি কি যে একটা নির্দিষ্ট সময়ে এই কণাটা, এটা হচ্ছে তার সাম্যাবস্থা, ঠিক আছে? এখান থেকে সে কতটুকু উপরে বা কতটুকু নিচে আছে, তার আলটিমেটলি সরণটা কতটুকু। সো এক্স এর ভ্যালুটা যখন পজিটিভ হবে, সো পজিটিভ মানে হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট বা আমার কি বলে ওয়াই অক্ষের তো কোন দিকে আছে? আমাদের ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করতেছে, আর এটার এক্স এর ভ্যালু নেগেটিভ হলে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অবস্থান করতেছে, ঠিক আছে? এতটুকু। আচ্ছা এ হচ্ছে কি? এ হচ্ছে আমার সর্বোচ্চ বিস্তার। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক মানে কি? এখানে দুইটা জিনিস আছে। কৌণিক কম্পাঙ্ককে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, কৌণিক বেগকেও ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। যদিও ম্যাথমেটিক্যালি দুইটা দেখতে ইকুয়েশন সেম, বাট মানে কি বলবো, কনসেপচুয়াল একটা ডিফারেন্ট আছে। ওমেগা বলতে বোঝায় কি? মানে আমি যে বলতেছি যে কৌণিক কম্পাঙ্ক মানে তার প্রতি সেকেন্ডে কোণ পরিবর্তন করার হারকে বোঝায়, ঠিক আছে? যদিও ম্যাথের ভাষায় আসলে যদি বলতে চাই, ম্যাথের ভাষায় বলতে গেলে এইভাবে মানে দুইটা আসলে সেম হয়, বাট ফিজিক্সের ভাষায় বলতে গেলে একটু ডিফারেন্স আছে দুইটার মাঝে। আচ্ছা এরপরে আসি, এইটা লাস্টে কি মিন করে? এইটা আমরা অনেকেই বুঝি না, এটা কি মিন করে। এই তুমি কেউ এই ইকুয়েশন দেখার পর কেউ এটার মান বলতে পারবা? তোমাকে এটা এমন লেভেলের এক্সপার্ট হইতে হবে, এই চ্যাপ্টারে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তুমি তরঙ্গ চ্যাপ্টার যদি না পড়ো, এইচএসসি 25-এর জন্য স্পেসিফিকলি বলতেছি, তোমাকে এই চ্যাপ্টারেই এইটার বেসিক বিল্ড আপ করতে হবে। আমাদের অনেকের স্বপ্ন থাকে যে আমরা ট্রিপলিতে পড়বো বা আমরা ইঞ্জিনিয়ারিং পড়বো। বিশেষ করে ট্রিপলি যারা আছে ওরা কি করে যে আমি সেকেন্ড পেপারে চলতরিত আর স্থির তড়িৎ আমার অনেক ভালো লাগে, এজন্য আমি ট্রিপলিতে পড়বো। মানে আমি চলতরিত আর স্থির তড়িৎ ভালো পারি, দ্যাটস আমি ট্রিপলিতে পড়বো। আসলে ওইটা না। তুমি যদি ট্রিপলিতে ভাই পড়ো, তুমি শুধু ট্রিপলি না, তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং পড়ো তোমার এইটাই লাগবে, ঘুরাই ফিরে সবখানে দেখবে এইটা। তুমি ইলেকট্রনিক্স পড়ো, এইটা আসবে। তুমি মেকানিক্স পড়ো, তোমার এইটা আসবে। তুমি মেকানিক্যাল কিছু পড়ো, এইটা এসে পড়বে। তুমি যেখানেই যাবা দেখবা ঘুরাই ফিরে ও আসতেছে। সো এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। তো তোমরা যেটা করবা, তোমাকে বলতে হবে মানে এই গ্রাফ দেখার পর তোমাকে ডেলের মান বলতে পারতে হবে। কেউ কি বলতে পারবা? এটা বুঝার আরেকটা, এটা মানে পারার আরেকটা ভালো ওয়ে আমি সাজেশন তোমাকে দিয়ে দিই। তুমি ম্যাথের ফার্স্ট পেপারের 8 চ্যাপ্টার আর 6 চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার তোমাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। বিশেষ করে 6 চ্যাপ্টার এই জিনিসটা নিয়ে ডিসক্রাইব মানে করে খুব ভালোভাবে। আর ফিজিক্সে বলতে গেলে নবম চ্যাপ্টার যাইতে হবে তোমাকে তরঙ্গের এক্সপার্ট হইতে গেলে। বুঝা গেছে? সো মানে আসলে আমাদের 20 ব্যাচের আগে যারা আছে ওদের প্রবলেম নাই, 20 ব্যাচের পরে যারা আছে আমি জানি না আসলে তরঙ্গের ব্যাপারে ওরা কতটা এক্সপার্ট। হ্যাঁ, যদি সেলফ স্টাডি করে তাহলে সে এক্সপার্ট হইতে পারে নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। সো ওইটা আমরা বাদ দেই। এই ইকুয়েশন দেখার পর তুমি ইজিলি বলতে হবে যে ডেলের মান হচ্ছে এখানে 0। কেন? কারণ এটা শুরু হয়েছে এখান থেকে। এই ডেল প্রকাশ করে কি? এই ডেল প্রকাশ করে যে তরঙ্গটা, এই ওয়েভটা তুমি টাইম যখন গণনা শুরু করছো তখন ওয়েভটা কোথায় ছিল, মানে এই কণাটা পার্টিকেলটা কোথায় ছিল, এই জিনিসটা, এই ডেলটা এটাই প্রকাশ করে। আমার এটা যদি এদিক থেকে আরম্ভ হইতো তখন আমাকে এই জায়গার কোণের মানটা লিখতে হইতো, বুঝতে পারছো? তখন আমাকে এই বরাবর আইসা এইখানে এসে দেখতে হইতো যে এখানে আসলে কোণের মানটা কত, এই মানটাই এখানে লিখতে হইতো। যেমন কসের বেলায় কি হয়, কসটা আসলে শুরু হয় কিন্তু এখান থেকে। তো কস যখন এখান থেকে শুরু হয় এখানে তখন 90 বসায় দিতে হয়। এটা 90 বসায় দিলে অটোমেটিক এই জায়গাটা কস হয়ে যায়। সরি, মানে আমাদের যখন কি বলবো, হ্যাঁ অটোমেটিক এটা কস হয়। সো কসের ফাংশন দেখবা অলওয়েজ এখান থেকে শুরু হয়। সো এই জিনিসগুলো অনেক বিশাল কিছু, মানে বলতে গেলে এইটা নিয়ে কথা বলতে গেলে আর শেষ হবে না।
আচ্ছা, তাহলে আমি আর চাচ্ছি না এটা নিয়ে বেশি কিছু তেমন একটা বলতে। আর এই চ্যাপ্টারের সূত্র আমরা মোটামুটি জানি, তারপরেও বইও দেওয়া আছে, আর আমি আমার যে কোনো ক্লাসে এমসিকিউ বলো সিকিউ বলো অনেক ক্লাসে অনেকবার সলভ করছি। সো আপাতত এটা নিয়ে আর তেমন বেশি কিছু না বলি। আজকের মতো মোটামুটি কয়টা বাজে, মোটামুটি 9:30 বেজে গেছে। সো আজকের মতো এখানেই শেষ করব, আর টপিক যাচ্ছি না। আরও একটা চ্যাপ্টার ছিল, কিন্তু ফার্স্ট পেপারে আরও চ্যাপ্টার ছিল, ঠিক আছে। তারপর তাপগতিবিদ্যা চাইছিলাম একদম সবগুলো চ্যাপ্টার টাচ করতে, সবগুলাই মোটামুটি আনা হয়েছিল, তো যাই হোক সময় স্বল্পতার জন্য হয় নাই। সো আজকে যেখানে শেষ হয়েছে কালকে ওইখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর তোমাদের যদি গ্রাফ রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে বলো, তাহলে ডেডিকেটেড গ্রাফ রিলেটেড একটা ক্লাস আমরা দিব, ঠিক আছে। তাহলে আমরা ডেডিকেটেড গ্রাফ রিলেটেড একটা ক্লাস দেওয়ার ট্রাই করব, এবং ইনশাল্লাহ আমি দিব, যদি শর্ট করে হয় শর্ট করে হলে একটা দেওয়ার ট্রাই করব। সো আর কারো কোনো প্রবলেম আছে কিনা ভাই একটু তাড়াতাড়ি জানাই দাও, কারণ আমি আর কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে আজকের মতো বিদায় জানাই দিচ্ছি, ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম আছে তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও। আর ভালো কথা, আগামী 29 তারিখ থেকে ফিজিক্স ফাস্ট ট্র্যাক ক্লাস শুরু হতে যাচ্ছে। সো যারা খুব ফাস্ট ফিজিক্স শেষ করতে চাচ্ছ, বা 25 পেজ যদি রিভিশন দিতে চাও, বা তোমার কোনো প্রবলেম থাকে, যে কোনো প্রকার প্রবলেম, তুমি যদি মানে ফিজিক্স নিয়ে খুব কনফিউজ থাকো, বা তোমার ভিতরে যদি ভয় কাজ করে, তুমি ভাইয়ার ক্লাসে জাস্ট এনরোল করো, বাদ বাকিটা ইনশাল্লাহ আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, মানে কাউকে আবার হুমকি দেই নেই কিন্তু, ভাইব না। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ জান্নাতুল ফেরদৌস, তোমাকেও বিদায় জানাই দিলাম। গ্রাফ রিলেটেড ক্লাস লাগবে ভাই, ওকে ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আগামীকালকে আবার একই সময় তোমাদের সাথে দেখা হচ্ছে ফিজিক্স ফার্স্ট ট্র্যাকের আমাদের ওয়ার্ম আপ ক্লাস 2-তে। তো ততক্ষণ পর্যন্ত সবার জন্য দোয়া রইল। সবাইকে আসসালামু আলাইকুম।